My name is Ishtaq Anwar. My name is Ishtaq Anwar, and I'll be your host today. We're thrilled today to have you all, and I can already see amazing participants coming in here. So start করার আগে কিছু important rules. Make sure you mute your microphone to avoid background noises. সবাই সবার ভিডিওটা অফ করে রাখবে একটা স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য। And if you have any questions during the session, feel free to drop them in chat. We'll address them during the Q&A session. Now, let's begin by introducing our esteemed speakers and IELTS experts who will be guiding you today. We are honored to have three incredible speakers with us today, each of whom has achieved outstanding IELTS scores and have extensive experience in guiding students to success. First, we have Mrs. Raisa Shamma, research analyst, International Food Policy Research Institute. She is an expert in academic research and has mastered the IELTS exam with a perfect score. Today, she'll share her top strategies to help to ace in this test. Next, we have Mrs. Tasnova Hossain, O-level and A-level English language and ESL teacher, Cambridge, IBDP English B faculty, CEFR specialist and IELTS instructor. With her years of experience in teaching English and IELTS preparation, she has helped countless students to achieve their desired score. Finally, we have Mrs. Sanida Islam Bushra, in Information Science and Library Management at Dhaka University. She will start the session today with an introduction to the IELTS exam and the key insights into the structure and scoring. Now, let's dive into the session. To begin, I'd like to invite Mrs. Sanida Islam Bushra to share a detailed overview of IELTS and the exam structure. Sanida Apu, the floor is yours. Thank you so much, Ishtiaq bhai. Yes. So, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইশতিয়াক ভাই অলরেডি আমার পরিচয় দিয়েছেন। আমি সানজিদা ইসলাম বুশরা। আমি অনার্স মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে এবং বর্তমানে ইন্টারেক্টিভ কেয়ারসে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আপনাদেরকে ফার্স্টে আমি অনেক বেশি থ্যাংক ইউ জানাতে চাই এবং অনেক বেশি গ্র্যাটিটিউড যে আপনারা আজকে রমজান মাস হওয়া সত্ত্বেও আমাদের সাথে এতজন পার্টিসিপেন্টস আমি দেখতে পাচ্ছি, আপনারা জয়েন করেছেন এবং আপনারা আগ্রহী। সো আমি আর টাইম নষ্ট করব না, আমি মেইনলি আপনাদের সাথে আজকে কথা বলবো আইএলটিএস নিয়ে এবং আমরা আসলে কি অফার করছি আপনাদের কাছে, যে আমাদের কোর্সটাতে আপনারা কেন এনরোল করবেন বা কেন আসবেন সেটা নিয়ে। ঠিক আছে? সো এখানে অনেকেই আছেন যারা আইএলটিএস সম্পর্কে অলরেডি জানেন, অনেকে আছেন যারা আইএলটিএস সম্পর্কে কিছুই জানেন না, এই জন্য আমি বেসিক থেকে শুরু করব। সো লেট মি শেয়ার মাই স্ক্রিন এন্ড আই হোপ ইউ অল ক্যান শেয়ার মাই স্ক্রিন। ইশতিয়াক ভাই, ক্যান ইউ কনফার্ম? Can you see my Yes, screen? Apu. Yes, Apu. All right. So without a further ado, let me introduce you to the International English Language Testing System, which is IELTS. And আপনারা অনেকেই জানেন যে আইএলটিএসটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা কিন্তু বাংলা ভাষার মানুষ, ইংলিশ কিন্তু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না। সো আমাদের ইংলিশের প্রফিসিয়েন্সিটা কত বেশি সেটা টেস্ট করার সবচেয়ে বেশি রিনাউড বা সবচেয়ে বেশি ফেমাস যে এক্সাম সিস্টেমটা সেটা হচ্ছে আইএলটিএস। ঠিক আছে? এবং এমন না যে শুধুমাত্র আমরা বাইরে পড়তে যাইতে চাইলে আইএলটিএস দিতে পারবো, আপনি যদি দেশেও কোনো ভালো সেক্টরে জব করতে চান আমাদের কিন্তু ইংলিশ একটা মাস্ট, এবং এই ইংলিশে আপনি কতটুকু প্রফিশিয়েন্ট সেটা কিন্তু আপনি আপনার আইএলটিএস স্কোরের মাধ্যমে দেখাতে পারেন। পাশাপাশি অনেকে আছেন যারা বাইরে জবের জন্য যেতে চান, দেশের বাইরে তারা যে সেটেলড হতে চান, তাদের জন্য কিন্তু আইএলটিএস অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আইএলটিএস কিন্তু আমরা একবার দিলে এটার মেয়াদ 2 বছর পর্যন্ত থাকে, এবং আপনারা যাতে একটা ভালো স্কোর নিয়ে আইএলটিএসটা কমপ্লিট করতে পারেন এবং 2 বছর একটা নিশ্চিন্তে থাকতে পারেন, সেটা ইনশিওর করার জন্যই কিন্তু আমরা আমাদের কোর্সটাকে ইন্ট্রোডিউস করেছি আপনাদের জন্য। তো আইএলটিএস মেইনলি দুইটা আছে, একটা হচ্ছে জেনারেল এবং একটা হচ্ছে একাডেমিক। একাডেমিক হচ্ছে আমরা যারা স্টাডি পারপাসে বাইরে যেতে চাচ্ছি তাদের জন্য, এবং আমাদের যে জেনারেলটা আছে সেটা হচ্ছে যারা জব পারপাস বা বাইরে সেটেলড হওয়ার জন্য যেতে চান তাদের জন্য। এবং আইএলটিএস এর মডিউল নিয়ে আজকে ডিটেল আলোচনা করার জন্য আমাদের সাথে আমাদের দুইজন খুবই এক্সপার্ট ইনস্ট্রাক্টর আপু আছেন, যারা একটু পরে আপনাদের সাথে কথা বলবেন। এই জন্য আমি খুব বেশি সময় না নিয়ে জাস্ট আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আইএলটিএস এর 4টা মডিউল আছে, লিসনিং, রিডিং, স্পিকিং এন্ড রাইটিং। এগুলা নিয়ে আমাদের ইনস্ট্রাক্টর আপনাদের সাথে খুব ডিটেলসে আলোচনা করবে, খুব সুন্দরভাবে আলোচনা করবে। এখন আমি আসি যে আমি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব এই কোর্সে এবং এই কোর্সে আপনারা কি কি পাবেন সেটা।
তো এই কোর্সে আপনারা মেইনলি যেটা পাচ্ছেন, ফার্স্টে হচ্ছে আপনার 32টা লাইভ ক্লাস পাবেন, 4টা মডিউলের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস এর উপরে এটা ভাগ করা আছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা কি কি টপিক এবং কয়টা কয়টা ক্লাস কভার করতে চাচ্ছি। তারপরে আছে হচ্ছে 70টি প্রি রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস তো থাকছেই, ঠিক আছে। এর পাশাপাশি কিন্তু 70টা প্রি রেকর্ডেড ভিডিও আছে স্পেসিফিক টপিকের উপর, স্পেসিফিক মডিউলের উপর, যাতে আপনাদের যদি কোনো কোয়েরিজ মনের মধ্যে অ্যারাইজ করে আপনারা এই ভিডিওস গুলা দেখে সেগুলা ঠিক করতে পারেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, তার জন্য আছি আমি, সানজিদা ইসলাম বুশরা, আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর, যে সপ্তাহে 6 দিন আপনাদের সাথে থাকবে এবং 2 বেলা করে আমি আপনাদেরকে সাপোর্ট সেশন নিব। এরপরেও যদি ফার্দার কোনো কনফিউশন থাকে আমাদের লাইভ ক্লাস নিয়ে, সেটার সামারাইজ করার জন্য বা সেই কনফিউশন দূর করার জন্য, ক্লিয়ার করার জন্য উইকলি একটা কনসেপচুয়াল ক্লাস আছে, যেটা আমি কন্ডাক্ট করব এবং আপনারা তখন আপনাদের যত কোয়েশ্চেন আছে, যত ডাউট আছে সেখানে করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবকিছু সলভ করে দেওয়ার। পাশাপাশি আপনাদেরকে যাতে একটা রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স দেওয়া যায়, সেজন্য আমরা রেখেছি 10টা এক্সক্লুসিভ মক টেস্ট, যেটা অন্য কোথাও নাই, শুধুমাত্র এখানেই আমরা এই কোয়েশ্চেনটা দিয়েই তৈরি করেছি এবং এই কোয়েশ্চেন দিয়ে শুধুমাত্র আপনাদেরই এক্সাম হবে, যেটা আমিই কন্ডাক্ট করব, ঠিক আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা যদি এই কোর্স কমপ্লিট করেও ফেলেন কিন্তু ব্যক্তিগত কোনো কারণে এক্সামে অ্যাপিয়ার না করতে পারেন, আপনারা কিন্তু সারা জীবন এই কোর্সটার অ্যাক্সেস পাবেন। এই যে রিসোর্সেস গুলো আপনাদেরকে দেওয়া হবে সেটার অ্যাক্সেস আপনাদের কাছে থাকবে। তো এইগুলো আপনারা যে কোনো সময় ইউজ করে আবার কিন্তু আইএলটিএস এর একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে শুরু করে একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারবেন। ওকে, এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে আপু সাপোর্ট সেশন যে 2 বেলা, প্রথম দিকে যে কনফিউশনটা অ্যারাইজ হয় 2 বেলা আপু কখন কখন। তো জেনারেলি আমাদের যে সাপোর্ট সেশনের টাইমটা আছে, সাপোর্ট সেশন হচ্ছে বিকাল 5টায় এবং রাত 9টায় হয়। কিন্তু যখন আমাদের লাইভ ক্লাস স্টার্ট হবে, লাইভ ক্লাস যেদিন যেদিন থাকবে সেদিন সেদিন আমরা টাইম অ্যাডজাস্ট করব। এটা আপনাদের ব্যাচ শুরু হলেই আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ হবে, একটা ক্লাসরুম হবে, একটা ফেসবুক গ্রুপ হবে, সেখানে আপনারা সবকিছু অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এছাড়া যদি আপনাদের কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগে, সেটা নিয়েও আপনারা আমাদের গ্রুপে মেসেজ করলে অবশ্যই আমাদের যে অন্যান্য কলিগসরা আছেন, অন্যান্য যারা আছেন এই টিমে, সবাই আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু রেডি আছে, ঠিক আছে। তো চলুন আমরা একটু দেখে নেই যে এই কোর্সটা কাদের কাদের জন্য। আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি যে আপনি যদি হায়ার স্টাডিজ করতে চান বা বিদেশে জব করতে চান, ইভেন যদি বিদেশে সেটেল হতে চান বা দেশেও কোনো প্রফেশনাল ফিল্ড বা আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে চান, এই কোর্সটা আপনার জন্য। কারণ একটু আগেই আমি খুব সুন্দর করে আপনাদেরকে আইএলটিএস এর ইম্পর্টেন্সটা বলে ফেলেছি এবং আপনি যখন একটা ভালো স্কোর নিয়ে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে এমনিই একটু অন্য নজরে দেখা হবে। এটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি যে একজন ইংলিশ প্রফিশিয়েন্ট মানুষের গুরুত্ব কতটুকু আমাদের বর্তমান যুগে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিতে যাচ্ছি যে আমাদের লাইভ ক্লাসের যে মডিউলগুলো আছে সেটাকে আমরা কিভাবে আপনাদের জন্য ডিজাইন করেছি এবং আপনারা কি কি পেতে যাচ্ছেন। দেখেন, ফার্স্টে আছে আমাদের লিসনিং মডিউল। লিসনিং মডিউলে কিন্তু আমরা 6টা ক্লাস পাবো এবং সেই 6টা ক্লাসের মধ্যে দেখেন আপনাদের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু কাভার করা হয়েছে। যেমন আমাদের ব্যান্ড স্কোর কিভাবে ইয়ে করা হয়, কোশ্চেনের টাইপস কি কি আছে, সেগুলো সলভ করার স্ট্র্যাটেজি কি কি, আপনারা কিভাবে প্যারাফ্রেজিং বুঝবেন, কিভাবে আমাদের যে প্রেডিকশন আছে সেটা কাজ করে, কিভাবে আপনি সাইন পোস্ট গুলা বুঝবেন এবং কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট বুঝবেন। তারপরে স্পেসিফিক কোয়েশ্চেন টাইপের উপর কিন্তু স্পেসিফিক টিপস এন্ড ট্রিক্স নিয়ে ক্লাস থাকছেই। এবং আপনারা যারা কনফিউশনে আছেন পারফেক্ট স্কোর শুনে, আসলে আমাদের যে 2জন ইনস্ট্রাক্টর আছেন তাদের দুজনেরই পারফেক্ট স্কোর 9/9। সো এটা আপনাদের জন্য অনেক বেশি একটা প্লাস পয়েন্ট। ওকে, নেক্সট হচ্ছে আমরা রিডিং মডিউলে 10টা ক্লাস রাখছি, কারণ রিডিং মডিউল তুলনামূলকভাবে আমাদের সবার কাছে একটু টাফ লাগে এবং এটা একটু ভ্যাস্ট একটা মডিউল। সেজন্য আমরা স্কিমিং এন্ড স্ক্যানিং টেকনিক রেখেছি, যেটা ছাড়া রিডিং মডিউল একেবারে ইম্পসিবল। ওভারঅল সবগুলাতেই একটা ওভারভিউ থাকবে, ব্যান্ড স্কোর নিয়ে কথা থাকবে, জেনারেলাইজ যে কোশ্চেন টাইপ আছে সেটা নিয়ে কথা থাকবে। এবং আমরা যেটা করেছি আপনাদের সুবিধার্থে, পার্টিকুলার কোশ্চেন টাইপের উপর আলাদা আলাদা ক্লাস রেখেছি। কারণ অনেকের দেখা যায় যখন আপনারা একটা এক্সাম দিবেন, আপনার একটা পার্টিকুলার কোশ্চেন টাইপে প্রবলেম হচ্ছে, তো আমরা বেশিরভাগ জায়গায় না জেনারেলাইজড ভিডিও পাই, জেনারেলাইজড অনেক কিছু পাই, কিন্তু পার্টিকুলার কোশ্চেন টাইপ কিভাবে আমরা সলভ করব বা এটা কি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করলে আমাদের জন্য ইজিয়ার হবে, এই জিনিসটা আমরা অনেক সময় ধরতে পারি না বা বুঝতে পারি না। তো এইখানে কিন্তু আপনাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া হবে। এরপরে তো ফিডব্যাকের সিস্টেম আছে। আর আবার বলি, নিজের ঢোল নিজে পেটাইতে হয়, সাপোর্ট সেশন কিন্তু আছে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েরিজ থাকে, সাপোর্ট সেশন জয়েন করে আমাকে বললেই হবে। ওকে,
নেক্সট হচ্ছে রাইটিং মডিউল। রাইটিং মডিউলের ওপরে আমাদের 9টা ক্লাস হবে, লাইভ ক্লাস, যেখানে আমরা স্ট্রাকচার নিয়ে, স্কোর নিয়ে কথা বলবো। তারপর টাস্ক 1-এ কেমন টাইপের কোয়েশ্চেন আসে, টাস্ক 2-তে কেমন টাইপের কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা কিভাবে সাজাতে পারি। আমরা জানি যে রাইটিং মডিউলে আমাদের একটা ব্রেন স্ট্রমিং বা ব্রেন ম্যাপিং এর একটা ব্যাপার আছে, সেটা আমরা কিভাবে করতে পারি। আমাদের নতুন নতুন লেক্সিক্যাল রিসোর্সেস আমরা কিভাবে এনরিচ করতে পারি, এই সব কিছু কিন্তু আমরা শিখবো রাইটিং মডিউলের আন্ডারে, এবং যেটা আমাদের লাইভ ক্লাসে হবে। নেক্সট আমাদের স্পিকিং এর উপরে 6টা আছে, যেখানে আমরা অবভিয়াসলি স্ট্রাকচার সম্পর্কে কথা বলবো, এবং আমরা জানি যে স্পিকিং এর 3টা পার্ট আছে। প্রত্যেকটা পার্ট নিয়ে আপনাদেরকে আলাদা আলাদা আলোচনা করা হবে, আলাদা আলাদা টিপস এন্ড ট্রিক্স দেওয়া হবে, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এন্ড আপনাদের জন্য আরো একটা সুসংবাদ হচ্ছে, অনেকের প্রবলেম থাকে যে তারা স্পিকিং প্র্যাকটিস করতে পারে না বা স্পিকিং প্র্যাকটিস করার জায়গা পায় না। তো আপনারা যারা স্পিকিং প্র্যাকটিস করতে চান, আপনারা কিন্তু সাপোর্ট সেশনে এসে একাধিক পার্টিসিপেন্ট জয়েন করে একজন আরেকজনের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, বা কেউ যদি 1-to-1 আমার সাথে স্পিকিং প্র্যাকটিস করতে চান, সেই সুযোগও কিন্তু আপনারা পাচ্ছেন। এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এটা গেল লাইভ ক্লাসের ব্যাপার, আশা করি সবাই বুঝেছেন। এখন আমরা যে আপনাদেরকে প্রমিস করছি যে 70টা প্রি রেকর্ডেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, সেই ভিডিওগুলোতে কি থাকবে বা সেইগুলা কিভাবে আপনাদেরকে হেল্প করবে। এখন আমাদের স্পিকিং সেশনের উপরে দেখেন, আমরা ডিটেইলড আলোচনা রেখেছি, স্কোরিং কিভাবে করতে হবে, আমাদের কোন কোন টেকনিক্স এবং কোন কোন প্যাটার্ন ফলো করতে হবে, প্র্যাকটিস থাকবে, এবং রেগুলার ফিডব্যাক আমি আপনাদেরকে দিব, এবং আমাদের যে আপুরা আছেন, ইনস্ট্রাক্টররা আছেন, তারা দিবেন। তারপর কোন কোন ক্যাটাগরিজ থাকবে, কিছু টপিক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে জেনারেলাইজ, যে টপিক গুলা হচ্ছে আমাদের স্পিকিং এর জন্য জরুরি, এবং এগুলোর উপরে অলরেডি কিন্তু ক্লাস প্রি রেকর্ডেড আছে। ঠিক আছে, কোন কোন মিস্টেক্স আমরা করি এবং সেগুলা কিভাবে আমরা অ্যাভয়েড করব, এগুলা নিয়েও আপনারা ভিডিও পেয়ে যাবেন। পাশাপাশি তো লাইভ ক্লাস চলবেই, আর সাপোর্ট সেশন তো আছেই। নেক্সট হচ্ছে রিডিং এর ক্ষেত্রেও এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে টাইম ম্যানেজমেন্ট নামে একটা পয়েন্ট আছে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রিডিং এর ক্ষেত্রে। রিডিং মডিউলস আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন যে 3টা প্যাসেজে টাইম ম্যানেজমেন্ট করা আপনাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। তো অলরেডি কিন্তু একটা প্রি রেকর্ডেড ভিডিও আছে, এটা দেখে যদি আপনারা শুরু করেন, আপনাদের জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্ট ইজিয়ার হয়ে যাবে। প্লাস এখানে যতগুলা পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেন আমাদের রিডিং পার্টে থাকে, সবগুলোর উপরে এক্সক্লুসিভ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস কিন্তু রেকর্ডেড করা আছে। আপনাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আপনারা দেখে নিতে পারবেন। নেক্সট হচ্ছে আইএলটিএস লিসনিং। লিসনিং এর ক্ষেত্রেও সেম, আমাদের কিছু পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ থাকে যেগুলাতে আমরা প্রবলেম ফেস করি, সেইগুলা নিয়ে আপনাদের খুব সুন্দর একটা বর্ণনা আছে। এরপরে আমাদের যে কম্পিউটার বেসড এবং পেপার বেসড এক্সামের একটা ডিফারেন্স আছে, অনেকে কনফিউজ থাকে যে তারা কম্পিউটার বেসড দিবে না পেপার বেসড দিবে। এটা নিয়েও খুব সুন্দর করে বর্ণনা দিয়ে দুইটা ডিফারেন্স দেখিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী একটা ভিডিও করা হয়েছে। ভিডিওটা আশা করি আপনারা দেখবেন এবং তারপরে নিজেদের প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করবেন যে আপনারা পেপার বেসড নিবেন নাকি কম্পিউটার বেসড নিবেন। এন্ড লাস্টলি হচ্ছে আইএলটিএস রাইটিং। অলরেডি বলে ফেলেছি যে রাইটিং এর উপরে আমাদের লাইভ ক্লাস কিন্তু খুব সুন্দর কম্প্রিহেন্সিভ একটা ক্লাস হবে। পাশাপাশি সেখানে আপনাদের যত প্রবলেম হবে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী উইকলি একটা কনসেপচুয়াল ক্লাস নেওয়া হবে। পাশাপাশি সাপোর্ট সেশন আছে এবং প্রি রেকর্ডেড ভিডিও আপনাদেরকে হেল্প করবে। সো দ্যাটস অল আই থিঙ্ক। এবং আমি যতটুকু পেরেছি আমাদের কোর্স আপনাদেরকে কি কি অফার করছে আমি বলেছি এবং ব্রিফলি আলোচনা করলাম। ডিটেল আলোচনা করার জন্য আমাদের আপুরা আছেন, সো আমি আর দেরি করব না। ডিটেলস আলোচনা করার জন্য আমি তানুভা হোসেন আপুকে ইনভাইট করছি, ফ্লোর ছেড়ে দিচ্ছি, এবং আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। Thank you, Boshaku. Assalamu alaikum, everyone. আজকে আমি যেটা করছি সেটা হলো, যেহেতু আমাদের কোর্স কিরকম হবে, কেমন হবে, সবকিছু নিয়ে বসরা আপু আপনাদেরকে অলরেডি একটা আইডিয়া দিয়ে দিয়েছে, এবং কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে রাইসা আপু কথা বলবেন ওয়ান্স আই এম ডান। আপু তো আমি রিয়েলি সরি, একটু ইন্টারাপ্ট করি। সেটা জি হচ্ছে আপনি একটু স্ক্রিন শেয়ারটা যদি অফ করেন। জি জাস্ট ওকে জি আপু, এখন স্ক্রিন শেয়ার করার পরে একটা অপশন আসবে আর কি। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ 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 আমরা একটু অ্যানোটেশনটা ডিসেবল করে দিই, হয়তো কারো ফোনে। আমি বলছিলাম সেটা হলো, আম, আমি এখন যেটা করব তেমন কিছু না, আমি ওভারঅল আইএলটিএস নিয়ে আপনাদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করব যে কি কি আছে। খুব বেশি ডিটেলসে যাব না, আই ট্রাই টু মেক ইট কুইক যেহেতু রাত হয়ে গেছে।
একদম এলাবোরেটেড ওরিয়েন্টেশন যেটা সেটা আপনারা কোর্সে এনরোল করার পরে ক্লাসের শুরুতে প্রথমে একটা আইএলটিএস ওরিয়েন্টেশনের ক্লাস থাকবে, সেখানে আমরা ডিটেইলে এলাবোরেটলি আমি দেখিয়ে দিব। তো আমি ডাইরেক্টলি একাডেমিক লিসেনিং এ চলে যাচ্ছি। একাডেমিক বলছি বেসিক্যালি আমি লিসেনিংটাই মিন করছি, ডিফারেন্সেস তো অলরেডি বুশরা আপু বলে দিয়েছেন। তো লিসেনিং এর যে টেস্টটা থাকে এটাতে টাইম থাকে 30 মিনিটস, আর সেকশন থাকবে 4টা, 4 সেকশনস, টোটাল 40 কোয়েশ্চেন্স। এবং আপনার যে অডিওটা প্লে হবে সেই অডিওটা একবারের জন্যই প্লে হবে, এটাতে কোনো ফরওয়ার্ড কোনো কিছুই করা সম্ভব না। তো যেটা চলে যাচ্ছে সেটা মানে ইট ইজ গন। সো আপনাকে ওটার সাথে একটা পেস মেনটেন করেই কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। আর আইএলটিএস এর যেই অডিওগুলো আপনি লিসনিং টেস্টে শুনবেন সেগুলোতে অনেক ধরনেরই অ্যাকসেন্ট থাকে। ব্রিটিশ অ্যাকসেন্টও থাকতে পারে, অস্ট্রেলিয়ান থাকতে পারে, স্কটিশ থাকতে পারে, এশিয়ান অ্যাকসেন্টসও থাকে। তো ইট ইজ নট নেসেসারিলি যে শুধু ব্রিটিশ অ্যাকসেন্টই থাকবে, অনেক রকমের অ্যাকসেন্টই থাকে। তো সব ধরনের ইংলিশ অ্যাকসেন্টস শোনার যেই প্র্যাকটিসটা এটা আপনার থাকতে হবে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। আর যখন 4টা সেকশনের অডিও শেষ হয়ে যাবে তখন লাস্টে আপনাকে 10 মিনিটস দেওয়া হবে টু ট্রান্সফার ইউর আনসার্স টু দ্য আনসার শিট। তো দ্যাট ইজ এন এক্সট্রা টাইম, যেটা আপনি পেপার বেসড পরীক্ষা দিলে তাহলে আপনি এই টাইমটা পাবেন যে আপনি আপনাকে একটা আনসার শিট দেওয়া হবে, এক পাশে রিডিং এর আনসার্স লিখবেন, এক পাশে লিসেনিং এর। তো ওই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে আপনি লিসেনিং এর আনসার গুলো রাইট সাইডে লিখছেন, বিকজ আরেকটা সাইডে রিডিং এর আনসার লিখতে হবে। তো লিসেনিং এর যেগুলো ভাইটাল পয়েন্টস আমি সেগুলো নিয়ে একটু কুইকলি কথা বলবো। ফার্স্ট অফ অল স্পেলিং, লিসেনিং এ যদি আপনি যে স্পেলিং গুলো লিখছেন ওখানে যদি স্পেলিংটা ভুল হয়ে যায় তাহলে আপনার আনসার যদি কারেক্টও থাকে তারপরে আপনি সেই মার্কসটা পাবেন না। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এবং অনেক সময় থাকে যে কিছু প্রপার নাউন্স থাকে যেগুলোর যেমন বেসিক প্রপার নাউন যদি থাকে, ফর এক্সাম্পল আপনাকে যে কোনো একটা দিনের কথা বলছে ওয়েডনেসডে, তাহলে সেই ওয়েডনেসডেটা আপনাকে প্রপারলি লিখতে হবে। আর যদি কোনো নাম তারা স্পেল করে দেয়, যেমন অনেক সময় শুনবেন যে কোনো ফর্ম ফিল আপের এক্সারসাইজে কারো নাম বলছে এবং সেই নামটা তারা স্পেলিং করে বলছে, সাপোজ নামটা সারা, তারা বলছে SARAH। তো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু গেট ইট কারেক্ট, আদারওয়াইজ আপনি যদি SARA লিখেন, এইচটা যদি আপনি মিস করেন তাহলে তো মার্কসটাও আপনি লুজ করবেন। সো স্পেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে ওয়ার্ড কাউন্টস, ওয়ার্ড কাউন্টের দিকে আপনাকে অ্যাটেনশন দিতে হবে। যেমন প্রত্যেকটা কোয়েশ্চেন সেটের উপরে দেখবেন যে ইনস্ট্রাকশন থাকে, আপনি কত ওয়ার্ডের মধ্যে আপনাকে আনসারটা দিতে হবে। ইনস্ট্রাকশন গুলো অনেক সময় থাকে যে 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, বা 1 ওয়ার্ড অর আ নাম্বার, অর 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, এভাবে বলা থাকে। তো এই জায়গায় ইউ হ্যাভ টু পে ক্রুশাল অ্যাটেনশন। যেমন আপনার আনসারটা যদি 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার হয় তাহলে আপনার পসিবল আনসার্স হতে পারে জাস্ট আ ওয়ার্ড, কিংবা 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, অর জাস্ট আ নাম্বার। তো 3টা পসিবল আনসার আপনার আসতে পারে ওখানে। ওইখানে যদি বেশি লিখে ফেলেন তাহলে আপনি সেই মার্কসটা পাবেন না। যদি আপনার আনসারটা কারেক্টও হয় তারপরেও একটা ওয়ার্ড এক্সট্রা লেখার জন্য ইউ উইল নট গেট দ্য মার্কস। তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটার উপরে আপনাকে ফোকাস দিতে হবে। তারপর প্রেপোজিশনস, আর্টিকেলস, এগুলো ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়, এটাও আমাদের জানা থাকা দরকার। যেমন এ, অ্যান, দা, অন, অ্যাট, টু, এই যে ওয়ার্ড গুলো আছে দে আর কাউন্টেড অ্যাজ 1 ওয়ার্ড। সো আপনার আনসারের সামনে বা পরে যদি আপনি এগুলো কিছু ব্যবহার করে ফেলেন সেটা আপনার ওয়ার্ড লিমিটের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য আনসার। সো এখানে যে 4টা সেকশন থাকে লিসেনিং এ, সেকশন 1 হচ্ছে কনভারসেশন, এখানে আপনার 2টা স্পিকার থাকবে। ইউজুয়ালি সেকশন 1 এর যে কনভারসেশনটা হয় দে আর বেসড অন সোশ্যাল অর সেমি অফিসিয়াল কনটেক্সট। সো মানে আমাদের গতানুগতিক জীবনে যে ধরনের কথাবার্তা, সাপোজ একটা ইন্টারভিউ বা একটা হোটেল বুকিং বা একটা টিকিট বুকিং, এই ধরনের কনভারসেশন দুইজনের মধ্যে আপনি শুনতে পারবেন যে কথা হচ্ছে। তো ওই ক্ষেত্রে হয়তো বা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, এরকম থাকে। সেকশন 1 ইজ ইউজুয়ালি প্রিটি ইজি। সেকশন 2 তে মোনোলগ থাকে মোস্ট অফ দ্য টাইম, মাঝে মাঝে থাকে যে দেয়ার আর মোর দেন 1 পার্সন, বাট মোস্ট অফ দ্য টাইম সেকশন 2 এর যেটা নেচার, বাই নেচার এটা সিঙ্গেল স্পিকার থাকে, কিন্তু অনেক সময় আপনি ডাবল স্পিকার পেতে পারেন।
তো এখানেও মোস্টলি নন একাডেমিক থিংস নিয়েই কথা বলা হয়, যেটা কোয়াইট সিমিলার টু সেকশন 1। সেকশন 3-তে গিয়ে সেকশন 3-তে গিয়ে কনভারসেশনটা একাডেমিক টপিকের উপরে চলে যায়। তো এখানে অ্যাট এ টাইম 3 থেকে 4 জন স্পিকার থাকতে পারে এবং এক একজনের অ্যাকসেন্ট এক এক রকম হবে। ওখানে আপনি হয়তোবা দেখবেন যে কেউ আইরিশ অ্যাকসেন্টে কথা বলছে, কেউ ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলছে, এবং তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলবে, আলাপ করবে, সেই বিষয়গুলো অলওয়েজ একাডেমিক হবে। কোনো রিসার্চ বেসড হতে পারে বা কোনো ইউনিভার্সিটি কোর্স নিয়ে কথা হতে পারে। মানে ওখানে যে জার্গন গুলো আপনারা শুনবেন, সেই জার্গন গুলো ইউজুয়ালি আমরা ডেইলি লাইফে ইউজ করি না। তো এখানে গিয়ে আপনাকে একটু বেশি মানে মোর ফোকাসড হতে হবে, এবং 3-4 জনের যে কনভারসেশন আছে সেই কনভারসেশনের সাথেও ইউজ টু হতে হবে, যে আমি 3-4 জন অ্যাট এ টাইম কথা বলছি, কি বলছে সবই বুঝতে পারছি বা ধরতে পারছি। সেকশন 4-এ এসে আবার মনোলগ, এখানেও একজন মানুষ কথা বলবেন, এবং সেকশন 4-এ এসে আপনার যে লেকচারটা থাকবে এটাও অ্যাবসলিউটলি একাডেমিক। এখানেও দেখা যাবে যে কোনো একটা টেকনিক্যাল বা যে কোনো একটা মেডিকেল ফিল্ড নিয়ে, মেডিকেল ফিল্ডের ইনোভেশন যে কোনো কিছু হতে পারে উইচ ইজ একাডেমিক, আমাদের সোশ্যাল লাইফের সাথে রিলেটেড না, একাডেমিক লেকচারটা থাকবে, এবং এটাও একজনেই কথা বলবে। তো আমি আরেকটা বিষয় নিয়ে, যেহেতু সেকশন নিয়ে কথা বলছি, আরেকটা বিষয় বলতে, অনেকেই মনে করে সেকশন 4 ইজ ভেরি ডিফিকাল্ট। বেসিক্যালি সেকশন 4 ইজ নট ভেরি ডিফিকাল্ট। যেটা হয় যে সেকশন 4টা আমাদের লিসেনিং এর একদম শেষে গিয়ে পড়ে, এবং বাই দেন আমাদের ব্রেইন টায়ার্ড হয়ে যায়, উই গেট এক্সস্টেড, এবং ওই সময়ে আমাদের যেটা হয় যে পেশেন্সটা ধরে রাখাটা ডিফিকাল্ট, এবং সেই কারণে আমরা অনেক সময় উই মিস দ্য আনসার্স, বাট বেসিক্যালি ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ইনফ্যাক্ট সেকশন 4 ইজ কম্পারেটিভলি ইজিয়ার দেন সেকশন 3। আর আরেকটা ডিফিকাল্ট লাগার কারণ হলো সেকশন 4-এ গিয়ে অনেক জার্গন, অনেক টার্মস আমরা শুনতে পাই যেগুলো আমরা উই আর নট ফ্যামিলিয়ার উইথ। তো এটা আরেকটা কারণ, এই দুটো কারণে গিয়ে আমাদের সেকশন 4টা অনেক ডিফিকাল্ট মনে হয়, বাট বেসিক্যালি ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ওকে, তো এখন আমি আপনাদেরকে কুইক টাইপস গুলো দেখিয়ে যাব যেগুলো লিসেনিং এ আসে। ফার্স্ট অফ অল, ম্যাপ, ডায়াগ্রাম, লেবেলিং। এরকম যে কোয়েশ্চেনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের কোয়েশ্চেন আসবে। হয়তোবা আপনাকে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া হবে, ম্যাপ দেওয়া হবে, এবং এটা আপনাকে লেবেল করতে হবে। এখানে যেরকম বলা আছে বার্ড হাইট, তো আপনাকে অডিওটা শুনে বুঝতে হবে যে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোন জায়গাটা বার্ড হাইট, এটা আপনি শুনলে বুঝতে পারবেন। এবং এইগুলো কিভাবে নেভিগেট করতে হয়, লিসনিং এর সময় নেভিগেশনটা আমরা কিভাবে করব, এটা আমরা ক্লাসে দেখিয়ে দিব। ওকে, আরেকটা হলো টেবিল কমপ্লিশন। এরকম টেবিল থাকবে, দিস ইজ আ ভেরি কমন কাইন্ড অফ কোয়েশ্চেন ইন লিসেনিং। এই ধরনের টেবিল দেখবেন, এটা কমপ্লিট করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফর্ম ফিল আপও বলতে পারেন। এখানে এই যে এরকম একটা ফর্ম থাকবে, যেমন এটা হলো একটা দ্য ন্যাশনাল আর্ট সেন্টার, তো এই জিনিসটা আপনাকে শুনে শুনে ফিল করতে হবে। তারপরে এমসিকিউ, দ্য মোস্ট অবভিয়াস ওয়ান, এটা সম্পর্কে তো আমরা জানি। তারপর ম্যাচিং থাকবে, যে যেরকম অপশনস এর সাথে আনসার্স ম্যাচ করতে হবে। এই হলো আমাদের লিসেনিং এর ওরিয়েন্টেশন। এখন আমি রিডিং এ চলে যাচ্ছি। রিডিং এ আমাদের, আপনি একাডেমিকের জন্য একাডেমিক আইএলটিএস দেন, তাহলে আপনাদের 3টা প্যাসেজ থাকবে, এবং এক একটা প্যাসেজের ওয়ার্ড কাউন্ট থাকবে মিনিমাম 700 to 900। মানে ওভারঅল কাউন্ট করলে আপনার প্রায় 700, অ্যারাউন্ড 3000 ওয়ার্ডস এর প্যাসেজ পড়ে আপনাকে 40 কোয়েশ্চেন্স আনসার করতে হবে উইদিন 60 মিনিটস। এটা হলো ফর একাডেমিক। আর যদি আপনি জিডি দেন, তাহলে আপনার প্যাসেজ অনেকগুলো থাকবে, কিন্তু ছোট 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 প্যাসেজ থাকবে। অ্যাট মোস্ট 10টা প্যাসেজ থাকতে পারে, কিন্তু একদমই দ্যাট ভেরি স্মল, প্যারাগ্রাফের সমান হতে পারে ওগুলো। এবং লিসেনিং এ যেরকম আপনাকে একটা টাইম দেওয়া হচ্ছে আনসার শিটে আনসারটাকে ট্রান্সফার করার জন্য, রিডিং এ এরকম কোনো এক্সট্রা টাইম আপনাকে দেওয়া হবে না। এবং রিডিং এর যেই টেক্সট গুলো আপনারা পড়বেন, যেগুলো পড়ে পড়ে আনসার করবেন, সেগুলো হলো মোস্টলি একাডেমিক, এবং এগুলো জার্নালস, নিউজ পেপার, বুকস, ম্যাগাজিনস, এই জায়গা থেকে কালেক্ট করা। ওকে, just a second. Shakir, I can see some people waiting এ, আমি কি ওনাদেরকে ইয়ে করবো,
জি আপু, আমি অলরেডি ওয়েটিং রুমটা ডিসেবল করে দিয়েছি এবং অ্যাকসেপ্ট করে ফেলেছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো লিস্ট মানে কোয়েশ্চেন টাইপসে চলে আসি। ওয়ান অফ দ্য মোস্ট কমন এন্ড মোস্ট ফেমাস কোয়েশ্চেন্স হলো লিস্ট অফ হেডিংস। এই যে এরকম আপনার হেডিংস এর একটা লিস্ট থাকবে এবং আপনাকে এখান থেকে, যেমন আপনার প্যারাগ্রাফ যদি 5টা থাকে, সেকশন 5টা থাকে, ওই প্যারাগ্রাফ কোন সেকশন বা কোন প্যারাগ্রাফের সাথে কোন হেডিংটা বসবে এটা আপনাকে এই লিস্ট থেকে পিক করতে হবে। এটা হলো একটা কোয়েশ্চেন ক্যাটাগরি। ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং এর মধ্যে আসলে অনেক রকমের কোয়েশ্চেন্স আছে। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, ম্যাচিং নেমস, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। সেটা আমরা যখন ক্লাস করব তখন আপনারা দেখতে পারবেন যে কি ধরনের কোয়েশ্চেন্স আসে, যেমন ম্যাচিং নেমস। আচ্ছা, আর তারপরে হলো ট্রু ফলস নট গিভেন, ওয়ান অফ দ্য আই থিঙ্ক মোস্ট নোন কোয়েশ্চেন টাইপস। ইয়েস নো নট গিভেনটা বেসিক্যালি আপনি যদি জিটি পরীক্ষা দেন, জেনারেল ট্রেনিং, তাহলে সেটার জন্য আপনার ইয়েস নো নট গিভেন আসবে ইনস্টিড অফ ট্রু ফলস নট গিভেন। ডিফারেন্সটা হলো ট্রু ফলস নট গিভেন ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন করে এবং ইয়েস নো নট গিভেন হলো ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন করে। That's all. Multiple choice, MCQ, এটা তো আমরা জানি। Summary completion, table completion, sentence completion. তো সামারি কমপ্লিশনে যেরকম একটা প্যারাগ্রাফ থাকবে, এখানে আপনাকে অনেক সময় হয়তো বা ওয়ার্ডস দেওয়া থাকবে, অনেক সময় ওয়ার্ডস দেওয়া থাকবে না। অনেক সময় আপনাকে বলা হবে যে আপনি টেক্সট থেকে ডাইরেক্ট ওয়ার্ড নিতে হবে, অনেক সময় এটা বলা থাকবে না, তো হয়তো বা আপনি প্যারাফ্রেজড ওয়ার্ডও দিতে পারেন। এভাবে ফিল আপ করতে হবে। তারপর টেবিল কমপ্লিশন, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কস আছে, এগুলো আপনাকে ফিল ইন করতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য প্যাসেজ। এবং সেন্টেন্স কমপ্লিশন, এরকম মানে আনফিনিশড সেন্টেন্সেস থাকবে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে with the help of the passage. Okay. So, যেটা আমি বলছিলাম যে about 2700 words or 3000 words এর passage পড়ে আপনাকে 40 questions এর আনসার করতে হবে এবং মোটামুটি 10 থেকে 14, 10 to 14 types of questions are there. তো এত কিছু আপনি যদি স্টেরিওটিপিক্যালি সলভ করার চেষ্টা করেন তাহলে কখনোই 1 ঘন্টার মধ্যে এটা করা সম্ভব না। এটার জন্য স্ট্র্যাটেজি নিডেড, which is skimming and scanning, and you will get to know about it once we start the classes. তো আনসার্স যেটা হয় ইউজুয়ালি আইএলস এর জন্য, আই থিঙ্ক ইউ অলরেডি নো যে আইএলস এর কোয়েশ্চেন গুলো অনেক প্যারাফ্রেজ করা থাকে। তো যেটা আপনি কোয়েশ্চেনে পড়ছেন, আপনি প্যারাগ্রাফে গিয়ে ডাইরেক্টলি ওই জিনিসটা বলা দেখবেন না, ওইটাকে অন্যভাবে বলবেন। So আপনার এটার জন্য you need to know synonyms and you need to be comfortable with paraphrased sentences. মানে obviously এটা আমরা কোর্সের through the course we will get used to with it. আচ্ছা, এটা তো আমি বলেছি অলরেডি, ট্রু ফলস নট গিভেন এন্ড ইয়েস নো নট গিভেন দুটো ডিফারেন্ট, একটা ফ্যাক্ট বেসড একটা ওপিনিয়ন বেসড, এছাড়া বাকি সবকিছুই সেম। আর ট্রু ফলস নট গিভেনে যেটা হয় যে ইউজুয়ালি আপনার কোয়েশ্চেন গুলো আসে, মানে মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, যেটা অর্ডার ফলো করে, প্রথম কোয়েশ্চেন নাম্বার 1টা যদি আপনার সেকেন্ড প্যারাগ্রাফে থাকে, কোয়েশ্চেন নাম্বার 2 যদি আপনার ফোর্থ প্যারাগ্রাফে থাকে, তাহলে কোয়েশ্চেন এর মাঝখানে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো এর মাঝখানেই মোস্ট অফ দ্য টাইম পাওয়া যাওয়ার কথা। তো এটা হচ্ছে অর্ডার মেনটেন করে। তো যেই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি অর্ডার মেনটেন করে না সেটা হলো ম্যাচিং। ম্যাচিং এর ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসারটা হয়তো বা লাস্ট প্যারাগ্রাফে আছে এবং লাস্ট কোয়েশ্চেনের আনসারটা হয়তো বা ফার্স্ট প্যারাগ্রাফে আছে এবং অনেক প্যারাগ্রাফে আপনার কোয়েশ্চেনের কোনো আনসারই নেই। তো এই জিনিসটা মেক্স ম্যাচিং দ্য মোস্ট ডিফিকাল্ট কাইন্ড অফ কোয়েশ্চেন টাইপ। সেটার জন্য স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি ফলো করলে আমরা সলভ করতে পারবো। ওকে, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট রিডিং। এখন আমি কুইকলি রাইটিং সম্পর্কে একটু বলবো। রাইটিং এ আমাদের টোটাল 60 মিনিটস টাইম থাকে এবং টাস্ক থাকে 2টা, একটা হলো টাস্ক 1, একটা টাস্ক 2। সো টাস্ক 1 এ 150 ওয়ার্ডস লিখতে হয় এবং টাস্ক 2 তে 250 ওয়ার্ডস লিখতে হয়। এটা হচ্ছে মিনিমাম ওয়ার্ড লিমিট। সো আপনি যেটা করতে পারেন, আপনি এর থেকে বেশি লিখতে পারবেন কিন্তু ডেফিনেটলি আপনি এর থেকে কম লিখতে পারবেন না। এর থেকে কম হলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্সে আপনার ইউ উইল লুজ মার্কস। সো এগুলো হলো মিনিমাম ওয়ার্ড কাউন্ট।
এবং এই জায়গাতে এসে আমরা টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর জন্য টাইম অ্যালোকেশন যেটা করি, যে টাস্ক 1 উইদিন 20 মিনিটস, ইফ পসিবল লেসার দেন দ্যাট টাইমের মধ্যে টাস্ক 1টা কমপ্লিট করে ফেলা উচিত। যেহেতু টাস্ক 2টা এসে এবং ওয়ার্ড কাউন্টও বেশি, এই জন্য টাস্ক 2 এর জন্য উই ট্রাই টু কিপ অ্যাজ মাচ টাইম অ্যাজ পসিবল, মানে অ্যাটলিস্ট 40 মিনিটস টাস্ক 2 এর জন্য প্রয়োজন। যেহেতু টাস্ক 1টা আপনি যদি একাডেমিক দেন, তাহলে আপনি একটা যে কোনো ভিজুয়াল দেখে সেটা একটা ডেসক্রিপশন লিখতে হবে, উইচ ইজ কম্পারেটিভলি ইজি। এই জন্য আমরা টাস্ক 1 এ টাইম কম দিই, এবং মার্কসের যে ডিস্ট্রিবিউশন অলসো ইন দ্যাট, আপনার 1/3 মার্কস ক্যারি করবে টাস্ক 1 এবং 2/3 মার্কস ক্যারি করবে টাস্ক 2। সো একাডেমিক রাইটিং এ টাস্ক 1 অনেকটা এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এই ধরনের কোয়েশ্চেন্স আসে, এরকম একটা পাই চার্ট আসতে পারে এবং আপনাকে এখান থেকে বলা হতে পারে যেখান থেকে ডাটা অ্যাকুমুলেট করে আপনাকে একটা কিছু লিখতে হবে, শর্ট একটা রিপোর্ট লিখতে হবে। আবার এরকম ডায়াগ্রাম থাকতে পারে, যেমন এই ডায়াগ্রামটা হলো প্রসেস অফ ফটোসিনথেসিস। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা যেটা সম্পর্কে ভালো মতোই জানেন, এটা দেখে এটার উপরে আপনাকে একটা রিপোর্ট লিখতে হতে পারে। বা এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন আরেকটা আমি ইউজ করেছি ফিগার, এটা গ্যাস কোল্ড নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এখানে এটা কিভাবে কাজ করছে এই জিনিসটা আপনি যখন ডায়াগ্রামটা দেখবেন বুঝবেন, এটা আপনাকে ডেসক্রাইব করে লিখতে হবে। বা এরকম একটা বার চার্ট থাকতে পারে, এই যে মিউজিয়াম ভিজিটর্স নাম্বারস ফ্রম 2007 to 2012, মানে 2007-2012 এর মধ্যে মিউজিয়াম ভিজিটর্স এর নাম্বারস কতটা আপ ডাউন করেছে, সেটার উপরে আপনাকে একটা রিপোর্ট লিখতে হতে পারে। সো দিস আর মানে একাডেমিক রাইটিং এর টাস্ক 1। সবসময় আপনাকে একটা ভিজুয়াল একটা দেওয়া হবে এবং সেটার উপরে বেস আপনাকে রিপোর্ট লিখতে হবে। আর জিটির যে রাইটিং টাস্ক 1 সেটা হলো লেটার রাইটিং, এবং এটা সবসময় ইনফর্মাল সেমি ফর্মাল টাইপ অফ লেটার থাকে। যেমন আপনি হয়তোবা আপনার চাকরি ছেড়ে দিয়েছেন এবং ইউর লুকিং ফর এ নিউ জব, তো আপনি আপনার ফ্রেন্ডকে একটা লেটার লিখবেন যেখানে আপনি এই বিষয়ে কথা বলবেন। কোন বিষয়গুলো নিয়ে কথা বলতেই হবে সেগুলো আপনাকে এইভাবে প্রম্পটসে দেওয়া থাকবে, যে এরকম যদি 3টা প্রম্পট থাকে 3টা প্রম্পটকেই অ্যাড্রেস করে আপনাকে লিখতে হবে। সো টাস্ক 1 এর একাডেমিকের জন্য এরকম ডায়াগ্রাম থাকবে, এবং জিটির টাস্ক 1 এর জন্য লেটার থাকবে। আর টাস্ক 2টা জিটি এবং একাডেমিক দুটার জন্য সেম হলো এসে। এখন এসের মধ্যে দেয়ার আর মোস্টলি 4, অনেক সময় 5 হয়ে যায় টাইপস অফ এসেস। তো মোস্ট কমন যেগুলো সেগুলো আমি এখানে নোট ডাউন করেছি। ওপিনিয়ন এসে, যেটা আমরা জানি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে হিসেবে, এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপস। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে থাকে। ডিসকাস বোথ ভিউ এসে, এই এসেটাতে এরকম দেওয়া থাকে যে কোনো একটা স্টেটমেন্টে দেয়ার আর 2 গ্রুপস অফ পিপল যারা ভাবছে যে এমনটা হওয়া উচিত, আরেকটা গ্রুপ অফ পিপল ভাবছে যে না, এটা মানে জাস্ট অপোজিটটা হওয়া উচিত। তো আপনাকে যেটা করতে হবে, বোথ গ্রুপ অফ পিপলের হয়ে আপনাকে এটাকে জাস্টিফাই করতে হবে, আর্গুমেন্ট দিয়ে কাউন্টার আর্গুমেন্ট দিয়ে লিখতে হবে। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট বোথ দ্য সাইডস আর কি। আর কজ প্রবলেম সলিউশনে অনেকভাবে আসে, অনেক সময় কজ দেওয়া থাকে প্রবলেম এবং সলিউশন নিয়ে বলতে হয়, অনেক সময় প্রবলেম দেওয়া থাকে কজ এবং সলিউশন নিয়ে বলতে হয়, এইভাবে আসতে পারে। এগুলো কিভাবে আসে বা এগুলো কিভাবে অ্যাড্রেস করতে হয় এইসব আমরা ক্লাসে জেনে নিব, নো ইস্যুস। প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে যে 4টা দেখছেন এটার সাথে আর একটা অ্যাড হবে ডাইরেক্ট কোয়েশ্চেন, এগুলো কোনটা কিভাবে আপনি আনসার করবেন, স্ট্রাকচার কি হবে, ফরম্যাট কি হবে, সবকিছুই আমরা যখন কোর্সের ক্লাসেস শুরু করব ওইখানে ডিটেইলে থাকবে। তো রাইটিং টাস্ক 2 নিয়ে আরো বেশ কিছু কথা, যেটা আমি আগে বলেছি, অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস লিখতে হবে, এবং প্রত্যেকটা এসেতে পার্টিকুলার প্যারাগ্রাফস থাকতে হবে, মানে প্যারাগ্রাফিং এর অভ্যাস থাকতে হবে। অনেকে আছে যে একটা প্যারাগ্রাফের মধ্যে পুরো এসে লিখে ফেলে, সো দ্যাট ইজ নট দ্য রাইট ফরম্যাট। তো ফরম্যাট এবং স্ট্রাকচার ঠিক রাখতে হবে। আপনার যেটা রেজিস্টার, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাকিউরেসি, এটা একটা ফর্মাল টাস্ক, সো এখানে আপনি ইনফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারবেন না, এটাও যেমন একটা রিকোয়ারমেন্ট। তারপরে আপনার এসেতে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি থাকতে হবে। এসের যদি আপনার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট না হয়, যদি এসেতে আপনার টেন্স মিক্স থাকে, যদি প্রেপোজিশন কারেক্ট না থাকে, তাহলে আপনি সেখানে মার্কস পাবেন না। মানে আপনার এসেটা ইন টোটাল 4টা ক্রাইটেরিয়ার উপরে অ্যাসেস করা হবে। একটা হলো গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি,
একটা হলো লেক্সিক্যাল রিসোর্স, একটা কোহেরেন্স এন্ড কোহেশন, আর একটা হলো টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট। এটা নিয়েও আপনারা ডিটেইলে জানতে পারবেন when you will be doing the classes. তো গ্রামাটিক্যালি অ্যাকুরেট হতে হবে এবং এসেতে ডেফিনেটলি কমপ্লেক্স সেন্টেন্স থাকতে হবে, যেন আপনার এক্সামিনার যেন বুঝতে পারে যে আপনি সব ধরনের সেন্টেন্স ইউজ করে কথা বলতে পারেন ইংলিশে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমাদের যেটা হয়, আমাদের অনেক ক্যান্ডিডেটদের যেটা হয় সেটা হলো ওনারা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করে অনেক বেশি ইউজ টু। সো এখানে কমপ্লেক্স সেন্টেন্সটা অনেক ভাইটাল একটা বিষয়, এটার উপরেও পার্টিকুলারলি ফোকাস করতে হবে। এটার উপরে আপনাদের এক্সট্রা ক্লাসও থাকবে, সমস্যা নেই। কানেক্টিং ওয়ার্ডস ইউজ করতে হবে, যেটাকে আমরা অনেকে কোহেসিভ ডিভাইস বলি, অনেকে লিঙ্কার্স বলি, অনেকে লিঙ্কিং ওয়ার্ড বলি। এগুলো ইউজ করে লিখতে হবে। রিচ ভোকাবুলারি থাকতে হবে। আপনার ভোকাবুলারি যদি অনেক বেশি কমন হয় তাহলে আপনার ব্যান্ড স্কোরটা এরকম হবে, এবং আপনার ভোকাবুলারি যদি আপনার লেক্সিস যদি ভ্যারিড থাকে, যদি আপনার ভোকাবুলারি লেস কমন থাকে এবং এটা একটা ব্যালেন্সড মিক্স থাকে, তাহলে আপনার ব্যান্ড স্কোরটাও সেরকম হবে। We should always target for high band score. প্লেজারাইজ করা যাবে না। আপনার যদি সাপোজ কোন একটা স্যাম্পল এসে যেটা ভালো, বা যে কোনো একটা এসে যেটাতে ভালো ব্যান্ড স্কোরের এসে, এরকম অনেক কিছুই আছে ইন্টারনেটে পাওয়া যায়, ওইখান থেকে যদি আপনি কোনো কিছু এক্সামিনার বুঝতে পারেন বা এমন হয় যে আপনি কপি পেস্ট করে দিয়েছেন, ইন দ্যাট কেস আপনার স্ক্রিপ্ট ডেফিনেটলি টার্মিনেটেড হয়ে যাবে। সো এখানে মুখস্থ করে লিখে দিয়ে আসার কোনো অপশন নেই, আপনাকে নিজে থেকেই জেনারেট করতে পারতে হবে। ওকে, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট রাইটিং ওরিয়েন্টেশন। এখন আমি আপনাদেরকে স্পিকিং সম্পর্কে একটু কুইকলি বলে শেষ করে দিব, দেন রাইসা আপু ক্যান টেক ওভার। তো স্পিকিং এ তো আমরা সবাই জানি যে there are 3 parts in speaking, and there is part 1, part 2, part 3. তো স্পিকিং এর যেটা হয় যে আপনি যদি পেপার বেসড দেন তাহলে আপনার একদিনে লিসেনিং, রিডিং, রাইটিং পরীক্ষা হয়ে যাবে, এবং আপনার স্পিকিং এর টেস্টটা আইদার ওই দিনই হবে কিংবা আপনাকে ওই সপ্তাহের মধ্যেই যে কোনো একটা ডেট দেওয়া হবে, এবং আপনার টেস্টটা ইন টোটাল 11 to 15 মিনিটস এর মধ্যে, 10 to 15 মিনিটস এর মধ্যে আপনার টেস্ট শেষ হয়ে যাবে। তো আপনার টেস্টে যেটা এক্সামিনার আপনার টেস্ট করবে সেটা হলো ফ্লুয়েন্সি, কোহেরেন্স, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স। বাই ফ্লুয়েন্সি ব্যাপারটা এরকম না যে আপনি কতটুকু ভালো অ্যাকসেন্টে কথা বলতে পারেন বা কত ফাস্ট বলতে পারেন ইংলিশে। ফ্লুয়েন্সিটা হলো আপনি কোনো ধরনের পজেস, কোনো ধরনের স্ট্যামারিং বা কোনো ধরনের হেজিটেশন ছাড়া বা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া ছাড়া আপনি কতটুকু ডেভেলপমেন্ট বজায় রেখে আপনি ইংলিশে কোয়েশ্চেনের আনসার দিতে পারছেন। So that continuation, that smooth continuation of your answers, এটা হলো ফ্লুয়েন্সি। এবং কোহেরেন্সটা হলো কানেকশন। আপনি যখন আনসার করছেন তখন আপনি একটা টপিক থেকে আরেকটা টপিকে যেন জাম্প অ্যারাউন্ড না করেন, আপনার যেন একটা সুন্দর একটা কানেকশন থাকে, পুরো বিষয়টার মধ্যে অর্গানাইজড আনসার থাকে, সেটা হলো কোহেরেন্স। সেকেন্ডলি যেটা দেখবে সেটা হলো ভোকাবুলারি। এখানেও vocabulary important, so you have to make sure that you're using lexes which are like varied lexes. Thirdly, grammatical range and accuracy. এখানেও আপনার যে সেন্টেন্স গুলো আপনি বলছেন গ্রামাটিক্যালি অ্যাকুরেট হইতে হবে এবং সেন্টেন্স গুলোর মধ্যে ভ্যারিয়েশন থাকতে হবে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সব ধরনের সেন্টেন্স ইউজ করেই আনসার করতে হবে। Thirdly হলো pronunciation. So pronunciation once again is not your accent. Pronunciation হলো correct pronounce করতে পারা, প্রপারলি একটা শব্দকে প্রনাউন্স করতে পারা। প্রনাউন্সিয়েশনে গিয়ে আপনার মানে কোনো ধরনের কোনো ওয়ার্ডের আপনার প্রনাউন্সিয়েশনটা ভুল হওয়া যাবে না, তাহলেই হবে। আচ্ছা, পার্ট 1-এ যেটা হয়, পার্ট 1-এ বেসিক্যালি একটা ওয়ার্ম আপ থাকে, অ্যান্ড দেন দে আস্ক ইউ ভেরি ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স। মানে শুরুর দিকে আপনাকে নিয়েই কোয়েশ্চেন করবে, থিংস উইচ আর রিগার্ডিং ইউ অ্যান্ড ইউর হবিজ, ইউর নেইবারহুড, ইউর কান্ট্রি, এরকম। এরপরেও বেশ কিছু কোয়েশ্চেন্স থাকবে যেগুলো আলটিমেটলি মানে আপনার টেস্ট, যেমন আপনি চকলেট পছন্দ করেন কিনা, বা আপনার দেশে চকলেট কিভাবে কি কি ফর্মে বিক্রি হয়, কেন, মানে কোন ধরনের অকেশনে মানুষ চকলেট কিনে, এই ধরনের কোয়েশ্চেন্স আপনার সম্পর্কে কোয়েশ্চেন করার পরে এই ধরনের কোয়েশ্চেন্স আসবে। দ্যাট ইজ পার্ট 1। পার্ট 2-তে গিয়ে আপনাকে একটা ক্যান্ডিডেট কার্ড বা একটা কিউ কার্ড বা টপিক কার্ড, অনেকটা আমি এটা পরিচিত, দেওয়া হবে, যেটার জন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে, দ্যাট ইউ উইল প্রিপেয়ার অন দিস। এই কিউ কার্ডটা পাওয়ার পরে আপনি 1 মিনিট সময় নিয়ে এটার জন্য প্রিপারেশন নিতে পারেন।
আপনি চাইলে ছোট ছোট নোটসও করতে পারেন যদি আপনি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারেন। আর তারপরে আপনাকে এই টপিকটার উপরে 2 মিনিট কথা বলতে হবে। যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কিউ কার্ড করেছি, describe a film or movie actor from your country who is very popular। তো এই ধরনের টপিক আসবে এবং আপনাকে কি বলতে হবে এগুলো আপনার ওই কিউ কার্ডের মধ্যে দেওয়া থাকবে। যেমন ইউ শুড সে, যে এরপরে যে প্রম্পট গুলো থাকবে ওই প্রম্পট গুলো আপনাকে অ্যাড্রেস করে আনসার করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে আসছে পার্ট 3। পার্ট 3-তে ইট ইজ অলসো কল্ড ডিসকাশন টপিক, যেখানে মানে ফার্দার কোয়েশ্চেন্স আপনাকে করা হবে। দে আর মোস্ট রেলেভেন্ট টু পার্ট 2। এবং এই পার্ট 3 যেটা মানে একটাই ক্রিটিক্যাল পার্ট, সেটা হলো এখানে অনেক বেশি ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন্স করা হয়, যেখানে আপনার ওপিনিয়ন চাওয়া হবে এবং thoughtfulness is required because অনেক বিষয়ে আপনার ওপিনিয়ন তারা চাবে, অনেক বিষয়ে আপনার পার্সপেক্টিভ তারা জানতে চাবে। তো ওই বিষয়গুলো ইনস্ট্যান্টলি শুনে আনসার করতে পারাটা ইম্পর্টেন্ট। সো that's it from my side today. Thank you very much. আমি জাস্ট চেষ্টা করছি আপনাকে একটা কুইক ওরিয়েন্টেশন দেওয়ার। এখন I think Raisa আপু will take over. Thank you. হ্যালো এভরিওয়ান, যেহেতু আমাদের একটু থ্যাংক ইউ সো মাচ নানু বাপু, আমাদের যেহেতু একটু টাইম কনস্ট্রেন্ট আছে, আই জাম্প স্ট্রেট টু ইট। সো আমি রাইসা শাম্মা। আমি আইএলস কোর্সটায়, যারা কিছু মানুষ হয়তো বা অনেকে চিনেন, কিছু চিনেন না, তো আইএলস কোর্সের আমাদের রেকর্ডেড যে ক্লাসগুলো আছে ওগুলো মোস্টলি আমি নিয়েছি। সো কোর্সটা আসলে বেশ যত্ন নিয়ে তৈরি করা। তো আই হোপ আপনারা যারা সাইন আপ করার কথা ভাবছেন, আপনারা মানে এই কোর্সটা করে যতভাবে আসলে আপনাদেরকে ফ্যাসিলিটেট করা যায় ইন দিস এক্সাম প্রিপারেশন আমরা চেষ্টা করেছি উইথ রেকর্ডেড ক্লাসেস। অ্যান্ড যেহেতু প্রথমে আমাদের ইনস্ট্রাক্টর উনি এক্সপ্লেন করলেন, বুশরা আপু, দ্যাট উনি উনি কনস্ট্যান্টলি সাপোর্টে থাকবেন, আমরাও আছি বিহাইন্ড দ্য সিনস সাপোর্টে, আর অ্যাক্টিভলিও সাপোর্টে থাকবো। সো লাইভ ক্লাস, যে কোনো ধরনের প্রবলেম সলভিং, সবকিছুর ক্ষেত্রে আসলে আপনার সাপোর্টটা পাচ্ছেন। তো তানুবা আপু খুব সুন্দর একটা ওরিয়েন্টেশন দিয়েছেন, বুশরা আপু খুব সুন্দরভাবে বলেছেন যে পার্টিকুলারলি আমাদের কোর্সে আপনারা কি কি ধরনের সাপোর্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন। এখন যেহেতু অনেকেই আসলে আমাদের কাছে কোর্সের বা আইএলস এর ইনস্ট্রাকশনস নিতে বা গাইডেন্সটা খুঁজতে আসেন বিকজ অফ আওয়ার এরিয়া অফ এক্সপার্টিজ, আমি পার্সোনালি কিছু টিপস শেয়ার করতে চাই যেগুলো আমি পরীক্ষা দেওয়ার সময় আমার মনে হয়েছে আমার জন্য খুব কাজে লেগেছে। তো আমি দেরি না করে একটু আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে কয়েকটা টিপস দেখাচ্ছি। একটা মিনিট। ওকে গাইজ, আমার স্ক্রিন শেয়ার কি ঠিক আছে উইথ দ্য অ্যানোটেশনস এন্ড এভরিথিং? ইয়েস আপু। ও গ্রেট, ওকে গ্রেট। তো আমি খুব তানু বাবু একটা খুব সুন্দর ডিটেলড এক্সপ্লেনেশন দিয়েছেন ইন আ কনসাইজ পিরিয়ড অফ টাইম অ্যাবাউট দ্য ওরিয়েন্টেশন। আমি মডিউল বাই মডিউল যাই। তো আমরা জানি 4টা মডিউল, রাইট? প্রথমেই চলে আসি লিসেনিং মডিউলটা। হ্যাঁ, তো লিসেনিং মডিউলে আপনারা তো মাত্রই জানলেন যে কি কি ধরনের জিনিসপত্র থাকে লিসেনিং মডিউলে। লিসেনিং মডিউলে আপনার কি করবে, আপনাকে বলবে কি একটা প্যাসেজ পড়ে শোনাবে বা কিছু একটা কনভারসেশন পড়ে শোনাবে এবং ওখান থেকে আপনার কিছু ফলো আপ, কিছু প্রশ্ন থাকবে। তো আমার প্রথমের যে টিপটা লিসেনিং মডিউলের জন্য সেটা হচ্ছে ট্রাই টু প্রেডিক্ট অ্যান্সার্স বিফোর ইউ লিসেন বাই অ্যানালাইজিং কোয়েশ্চেন কিওয়ার্ডস। সো আপনাকে একটা অডিও শোনানোর আগে অ্যারাউন্ড 1 মিনিটের মতো সময়, টাইমটা নিয়ে আমি আমার এক্স্যাক্টলি মনে নেই, আই থিঙ্ক ফ্রম 30 সেকেন্ডস টু 1 মিনিট, অ্যারাউন্ড কিছু সময় দিবে বেসিক্যালি আপনাকে একটা লিসেনিং মডিউলের একটা পার্টের কোয়েশ্চেন শোনানোর আগে সময় দিবে, বলবে যে এখন আপনি এটা অডিও শুনবেন, এটার বেসিসে আপনি ধরেন প্রশ্ন 21 থেকে 26 এটার বেসিসে আপনি অ্যান্সার করবেন। সো ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স। তো এই জায়গাটায় আমি যেটা পার্সোনালি ফলো করি সেটা হচ্ছে আমি কোয়েশ্চেনটা পড়ে আমি একটু লোকেট করার চেষ্টা করি যে আসলে কোন কোন জায়গায় প্রশ্নগুলোর কোন জায়গায় ইনফরমেশনটা চাচ্ছে, সো দ্যাট যখন আমি লিসেনিং মডিউলের যখন ওরা অডিওটা প্লে করবে তখন আমি অডিওটার প্রতি ওভাবে অ্যাটিউনড থাকতে পারি যে আচ্ছা মানে কোন জায়গাটায় আমার একটা ইনফরমেশনের গ্যাপ আসবে, কোন জায়গাটা একটা ইনফরমেশন আমাকে ফিল করতে হবে, ওইটা নিয়ে যাতে আমি এক্সট্রা কনসেন্ট্রেশন ধরে রাখি। কারণ লিসেনিং মডিউলের যে পুরো টাইমটা জুড়ে মনোযোগ ধরে রাখা ইজ ওয়ান অফ দ্য মোস্ট
কি স্ট্র্যাটেজিস ফর মানে acing the listening module, right? সো এটা হচ্ছে প্রথমে একটা আমার টিপ হচ্ছে যে যখন আপনাকে এই সময়টা দিবে প্রশ্নগুলো একটু দেখার জন্য, তখন আপনি একটু কুইকলি স্কিম করে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যে কোন জায়গাটায় আপনি বেশি এফোর্ট দিয়ে শুনতে হবে বা বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। ফোকাস অন সিনোনিমস। হ্যাঁ, আইএলস অনেক সময় স্পোকেন যেটা আপনি শুনছেন এক্স্যাক্টলি ওয়ার্ড ফর ওয়ার্ড ওই ওয়ার্ডগুলোই প্রশ্ন দিবে না, কিছু সিনোনিমও দিতে পারে। সো ধরেন আপনাকে প্যাসেজে বললো একটা জিনিস কিছু একটা কেনা সম্পর্কে ওয়ার্ডটা ইউজ করলো বাই। সো এটার ক্ষেত্রে হয়তোবা প্রশ্নের যখন ওই লিসনিং মডিউলের ওই সেকশনটার উপর আপনাকে যখন একটা ধরেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা মাল্টিপল চয়েস নিয়ে প্রশ্ন করছে, তখন হয়তোবা ওই জিনিসটাই রেফার করার জন্য আপনাকে ওয়ার্ডটা ইউজ করলো পারচেস। এই দুটো ওয়ার্ড হচ্ছে একটা আরেকটার সিনোনিম, অর্থাৎ একই এই দুটো শব্দের অর্থ একই। সো এই ধরনের কমন কিছু শব্দের সিনোনিমটা জানা এই জন্য বেশ ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে এই ক্ষেত্রে সিনোনিম দিয়ে হেল্প করার জন্য আমাদের কোর্সে কিন্তু আপনি একটা ভালো আইএলস এর একটা কমপ্লিট ওয়ার্ড লিস্টও পেয়ে যাবেন। সেই ওয়ার্ড লিস্টের মধ্যে আপনি এবং কোন কোন ধরনের ওয়ার্ড সেটা নিয়ে আপনারা সাপোর্ট পাবেন, যাতে আপনারা আপনাদের ভোকাবুলারি রেঞ্জটা বাড়াতে পারেন এবং সিনোনিমগুলো ভালো মতো শিখতে পারেন। ওয়াচ আউট ফর ডিস্ট্রাক্টরস, তার মানে কিছু অ্যান্সার মিড সেন্টেন্স তারা কি করে, মানে এটা একটা ধরনের ডিস্ট্রাকশন টেকনিক। ফর এক্সাম্পল ধরেন আপনার কিছু একটা প্রাইস নিয়ে কথা বলছে, ধরেন কমলার প্রাইস নিয়ে কথা বলছে। সো লিসেনিং এ তখন জিনিসটা অডিওটা অনেকটা এরকম হতে পারে, দ্য প্রাইস ওয়াজ $50, ও নো ওয়েট, ইটস অ্যাকচুয়ালি $40। সো আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আপনি ব্ল্যাঙ্কে আপনি প্রথম টিপটা আপনি ফলো করলেন, আপনি ব্ল্যাঙ্কে দেখলেন আপনাকে জানতে চাওয়া হচ্ছে অরেঞ্জেস এর প্রাইস কত ছিল। এরপরে আপনি অডিওটা শুনে সাথে সাথে শুনলেন যে দ্য প্রাইস অফ অরেঞ্জেস ওয়াজ $40 বলে আপনি সাথে সাথে ব্ল্যাঙ্কে $40 বসিয়ে দিলেন। এই কাজটার ক্ষেত্রে এটাই হচ্ছে ডিস্ট্রাক্টরের ট্র্যাপে পড়া। সো ডিস্ট্রাক্টরের ট্র্যাপে না পড়ে তখন আপনার কি করতে হবে, আপনার মনোযোগ দিয়ে পুরো সেন্টেন্সটা শেষ করে শুনতে হবে যে দ্য প্রাইস ওয়াজ $50, ও নো সরি আই এম মিস্টেকেন, ইট ওয়াজ অ্যাকচুয়ালি $40। সো এই ধরনের ডিস্ট্রাক্টর মিনিমাম একটা তো এক্সপেক্ট করতেই পারেন লিসেনিং মডিউলে। হ্যাঁ, মানে একের বেশিই থাকে আসলে ডিস্ট্রাক্টর ইউজ করা ওদের একটা বেশ পছন্দের ট্রিক। সো এই ডিস্ট্রাক্টরটার ক্ষেত্রে লিসেনিং মডিউলে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। সো এরপরে লাস্টের যে আমার টিপটা সেটা হচ্ছে ইউটিলাইজ ইন্টোনেশন কিউজ টু ডিস্টিংগুইশ কি পয়েন্টস। আচ্ছা, ইন্টোনেশনের ব্যাপারটা কি? এই যে ধরেন আমি যে আপনাদের সাথে এখন কথা বলছি, আমি যদি সেম একটা মনোটোনাস টোনে কথা বলে যেতে থাকি, তাহলে আমার হয়তোবা প্রেজেন্টেশনটা আপনাদের কাছে খুব একটা এঙ্গেজিং মনে হবে না। সো আমার ভয়েস কিছু সময় একটু বাড়বে, কিছু সময় একটু স্লো হবে, কোনো জায়গায় আমি যেটাতে বেশি এমফাসাইজ করতে চাচ্ছি সেখানে আমার মানে বেসিক্যালি টোনটা একটু ডিফারেন্ট হবে। সো এই ধরনের টোনালিটিটা আইএলস এর লিসেনিং মডিউলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এরকম টোনালিটি বা ওরা বিভিন্ন সময় যে ধরনের কনভারসেশন গুলো লিসেনিং মডিউলে রাখে, সেগুলো তো বেশিরভাগ সময় আপনি দেখবেন কি অনেক আহ মানে এক্সপ্রেশন দিয়ে কথা বলছে, কারণ বেশিরভাগেরই হচ্ছে আপনার কি বলবো, ধরেন একটা কনভারসেশনে অনেক ধরনের, ধরেন একটা স্যাড নিউজ শেয়ার করলো, সেই স্যাড নিউজের এক্সপ্রেশনটা খুবই এক্সপ্রেসিভ একটা কনভারসেশন হয়ে থাকে লিসেনিং মডিউলে। সো এই যে এক্সপ্রেসিভনেসটা বা একটা রাইজিং আর ফলিং টোন দিয়ে আপনি কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিটেল বা চেঞ্জ ইন থট, অনেক সময় একটা ওরা ধরেন একটা ডিপ একটা জিনিস নিয়ে আলোচনা করছে, ওখান থেকে আপনাকে অ্যান্সার বের করতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন কিভাবে, ইন্টোনেশন ক্লুজ দিয়ে। তারপরে আচ্ছা, এই গেল আমাদের লিসেনিং মডিউল। এবার আসি আমরা রিডিং মডিউলে। হ্যাঁ, রিডিং মডিউলের যে টিপগুলো আমি একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রথমে হচ্ছে স্কিমিং আর স্ক্যানিং এর যে প্রসেসটা, এটা আমি খুব অফেন এই প্রশ্নটা পাই যে আপু স্কিমিং কি স্ক্যানিং কি। সো এইটার ডিটেল আপনারা আমাদের রেকর্ডেড ক্লাসেও পাবেন, লাইভ ক্লাসেও পাবেন কোর্সে, বাট একটু শর্টে বলতে গেলে স্কিম করা মানে হচ্ছে কুইকলি একটু আম, মানে প্যাসেজটা জাস্ট একটু আমরা বাংলা একটা সব মানে জিনিস বলি না, চোখ বুলায় যাওয়া। সো স্কিম করা মানে হচ্ছে বেসিক্যালি জাস্ট প্যাসেজটা একটা চোখ বুলায় যাওয়া। আর স্ক্যানিং মানে হচ্ছে প্যাসেজের একটা স্পেসিফিক জায়গায় আপনি একটা অ্যান্সার লোকেট করতে ওখানে ইনফরমেশন খোঁজা। সো এই স্কিমিং আর স্ক্যানিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্কিল টু এইজ দ্য রিডিং মডিউল। তো আপনাকে কি করতে হবে, প্রথমে একটা কুইকলি একটা প্যাসেজটাকে স্কিম করতে হবে যাতে, এবং এই জায়গাটায় আমি যেটা করি, আপনি যদি কম্পিউটার বেসড আইএলটিএস দেন তাহলে ওখানে আপনার হাইলাইট করার মানে মাউস দিয়ে কার্সর দিয়ে আপনি হাইলাইট করতে পারবেন, আর পেপার বেসড আপনি প্রশ্নেই হাইলাইট বা দাগাতে পারবেন। এই জায়গাটায় আমরা স্কিমিং করে
কি করার চেষ্টা করব, কিওয়ার্ড কিছু লোকেট করার চেষ্টা করব। ধরেন একটা প্যাসেজ নিয়ে, প্যাসেজে বিভিন্ন হিস্টোরিক্যাল ফিগার নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই হিস্টোরিক্যাল ফিগার, যে প্যারাগ্রাফে যে হিস্টোরিক্যাল ফিগার নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই হিস্টোরিক্যাল ফিগারের নামগুলো আপনি হাইলাইট করে রাখতে পারেন। বা অনেক সময় যেটা হয়, আম, বিভিন্ন মানে ইয়ার মেনশন করা থাকে। ধরেন লেখা প্যাসেজে থাকবে ইন 1873, তারপরে প্যাসেজে ধরেন দেখা আছে ইন 1879। তো এই বছরের নাম্বারগুলো আপনি হাইলাইট করে রাখতে পারেন, সো দ্যাট পরে আপনি যখন একটা স্পেসিফিক অ্যান্সার খুঁজতে প্যাসেজে আবার ব্যাক করছেন, তখন আপনি খুব কুইকলি স্ক্যান করে এই কিওয়ার্ড গুলো অ্যান্সারের জন্য লোকেট করতে পারেন। 2 নাম্বার হচ্ছে ফোকাস অন দ্য নট গিভেন কোয়েশ্চেন্স। হ্যাঁ, একটা টাইপ অফ কোয়েশ্চেন থাকে রিডিং মডিউলে, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, অর ট্রু ফলস নট গিভেন, এবং বিভিন্ন প্রশ্নের টাইপের মধ্যেই আসলে এই নট গিভেন এর একটা অপশন থাকে। তার মানে কি, সহজ ভাষায় আপনাকে একটা প্রশ্ন দিবে এবং আপনাকে ধরেন একটা স্টেটমেন্ট দিয়ে এটাকে ডিটারমিন করতে পারবে যে এটা কি, মানে প্যাসেজটা কি এটা নিয়ে কথা বলেছে। আমরা অনেক সময় এটা ইয়ে করি না, মানে এই ধরনের কোয়েশ্চেন টাইপটা আমরা স্কুলে অনেকবারই পেয়েছি যে ট্রু ফলস, কিন্তু আইএলসে একটা অ্যাডেড অপশন থাকে, সেটা হচ্ছে নট গিভেন। তার মানে এই ইনফরমেশনটা ডিরেক্টলি রিডিং এর প্যাসেজে আপনাকে দেয়া নেই। সো এইটার ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে। আপনার ধরেন একটা টপিক নিয়ে আগের থেকে ধারণা আছে, হ্যাঁ, ধরেন the inflation in the early uh, inflation in the early 2000s, ইনফ্লেশন রিলেটেড বিভিন্ন তথ্য ধরেন আপনি অ্যাজ অ্যান অ্যাভিড রিডার আপনি খুব ভালো মতোই জানেন। তো আপনাকে ধরেন বলা হলো যে প্যাসেজে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম নিয়ে আসলে আলোচনা করা আছে, কিন্তু আপনাকে প্যাসেজ মানে স্পেসিফিক্যালি বলা হলো যে ওই সময় ইনফ্লেশনের সময় আম, গাড়ির দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। তো হয়তোবা প্যাসেজে ঠিক গাড়ির দাম নিয়ে আলোচনা করা নেই, হয়তোবা অটোমোবাইলের পার্টস নিয়ে আলোচনা করা আছে, ফিউল নিয়ে আলোচনা করা আছে, হ্যাঁ, কিন্তু ডিরেক্টলি গাড়ির দাম বেড়েছে এইটা প্যাসেজে দেয়া নেই। তা আপনার মনে হতে পারে হ্যাঁ আমি তো জানি যে হ্যাঁ, বা আপনি ইনফার করতে পারেন যে হ্যাঁ অটোমোবাইলের পার্টস এর দাম বাড়ছে, ফুয়েলের দাম বাড়ছে, তার মানে নিশ্চয়ই গাড়ির দামও বাড়ছে। এটা দিয়ে আপনি দিলেন যে হ্যাঁ ট্রু, কিন্তু এখানে কিন্তু সেই জায়গাটা আপনি ভুল হয়ে যাবে আপনার, কারণ গাড়ির দাম নিয়ে ডিরেক্টলি কোনো ধরনের স্টেটমেন্ট সেই প্যাসেজে করা নেই। সো আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে কোন ইনফরমেশনটা প্যাসেজে দেওয়া আছে, কোনটা ব্যাপার, কোনটা ফলস। যে ইনফরমেশন হয়তো বা প্যাসেজে বলা আছে গাড়ির দাম কমে গেছে, সেটা ফলস। আর যদি কিছু নাই বলা থাকে তাহলে এটার অ্যান্সার হবে নট গিভেন। সো এই নট গিভেন এর কোয়েশ্চেন গুলো বেশ সময় আমিও আসলে বেশ স্ট্রাগল করি, অনেক সময় বেশ কনফিউজিং ভাবে এগুলো দেওয়া থাকে। তো এটার ব্যাপারে আমাদের একটু প্র্যাকটিসেস কি, এটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। লুক ফর কন্ট্রাস্ট ওয়ার্ডস। হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট ওয়ার্ডস কি, হাউএভার, ডেসপাইট, এগুলো অ্যান্সারের হিন্টের জন্য বেশ ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো কি করে, একটা মিনিং এ একটা শিফট, এই জিনিসটাকে লোকেট করতে হেল্প করে। ধরেন কিছু একটা, কোনো একটা এই যে দাম নিয়ে এক্সাম্পল দিই, ধরেন দাম নিয়ে কথা হচ্ছে যে হ্যাঁ সব ধরনের ফ্রুটের দাম বা ফলের দাম বেড়েছে, however uh, however the price of oranges seem to decrease। তার মানে এরপরে ধরেন হয়তোবা আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হলো যে আম, সব ফলের দামই বেড়ে গেছে, কিন্তু আপনাকে কিন্তু প্যাসেজে বলেছে সব ফলের দাম বেড়ে গেছে, কিন্তু হাউএভার একটা ফলের দাম কিন্তু কমে গেছে। তো তাহলে আপনার ইনফরমেশনটা কি হলো, এটা কিন্তু বলে না যে একদম সব ফল, একটা ফল কিন্তু এই রেয়ার কেসটা ছিল যে যার যার দাম কমেছে। তো এই ধরনের শব্দগুলো হাউএভার, ডেসপাইট, এই শব্দগুলো রিডিং মডিউলে একটা চেঞ্জ শিফট বা একটা মিনিং শিফটটাকে খুব কেয়ারফুলি মানে সিগন্যাল করে। সো এই এই ওয়ার্ডগুলো যদি আপনি একটু হাইলাইট করে রাখেন, তাহলে আপনি মিনিংটা কি বোঝাচ্ছে সেটা একটু যাচাই করে দেওয়ার জন্য আপনার জন্য ইজিয়ার হবে। লাস্টলি আমার একটা পার্টিকুলার টিপ হচ্ছে একটা মানে আপনি একটু লজিক খাটাতে হতে পারে রিডিং মডিউলে, যেটা আমি যে একটু আগের এক্সাম্পলে একভাবে বললাম, আরেকটু এলাবোরেট করবো এক্সাম্পলটা। কিছু অ্যান্সার ইনফারেন্সের উপর বেস করা, নট এক্সাক্ট ম্যাচ। ইনফারেন্স মানে কি, আপনার কাছে কিছু তথ্য দেওয়া হয়েছে, ওইটার বেসিসে আপনি এটা জাজমেন্ট করলেন। হ্যাঁ, সো আমরা একটু ইনফারেন্স বেসড অ্যান্সারের একটা এক্সাম্পল দিই। একটা জিনিস হচ্ছে রিডিং প্যাসেজে যা দেওয়া আছে ওইটার ডিরেক্ট ম্যাচ, যে প্যাসেজে যা দেওয়া আছে ওইটাই আপনার ডিরেক্ট ম্যাচিং এ ওই ইনফরমেশনটাই আপনার ম্যাচ করতে হবে। ধরেন প্যাসেজে দেওয়া আছে ইন রিসেন্ট ইয়ার্স সোশ্যাল মিডিয়া হ্যাজ ট্রান্সফর্মড কমিউনিকেশন,
মেকিং ইট ইজিয়ার ফর পিপল টু স্টে কানেক্টেড গ্লোবালি। এর পরবর্তীতে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হলো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ ওয়ান এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া? এটার অ্যান্সার হচ্ছে ইট মেক্স গ্লোবাল কমিউনিকেশন ইজিয়ার। ডিরেক্টলি স্টেট করা আছে টেক্সটে, আপনি এক্স্যাক্টলি ওই জিনিসটাই ডিরেক্টলি ম্যাচ করে অ্যান্সারে বসিয়ে দিতে পারবেন। নাও উই গো টু ইনফারেন্স বেস, যে জায়গাটায় আপনার কিছুটা লজিক ব্যবহার করতে হবে। দেখেন এখানে কি বলা আছে প্যাসেজে, উইথ দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া ফেস টু ফেস ইন্টারাকশনস হ্যাভ ডিক্লাইন্ড সিগনিফিকেন্টলি, লিডিং টু কনসার্নস অ্যাবাউট উইকেন্ড ইন্টারপার্সোনাল স্কিলস। তার মানে সোশ্যাল মিডিয়ার কারণে ফেস টু ফেস বা মুখোমুখি যে ইন্টারাকশন আমরা করি সেই ইন্টারাকশনটা অনেক কমে গেছে, যেটার কারণে ইন্টারপার্সোনাল স্কিল মানে আপনার পার্সোনালি যে সোশ্যালাইজ করার স্কিল এটা খুব কি বলবো উইক হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা কি করেছে, হোয়াট কনসার্ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড সোশ্যাল মিডিয়া ইউজ? তো এটার অ্যান্সারটা কি হবে, ইট মে রিডিউস ইন্টারপার্সোনাল স্কিল। এই যে এখানে ওয়ার্ডের ইউজটা একটু দেখেন, যেমন প্যাসেজে বলা হয়েছে লিডিং টু কনসার্নস অ্যাবাউট উইকেন্ড ইন্টারপার্সোনাল স্কিলস। বেসিক্যালি টেক্সটটা তো ডিরেক্টলি বলছে না যে সোশ্যাল মিডিয়া ইন্টারপার্সোনাল স্কিল কমিয়ে দেয়, এটা কিন্তু ক্লেম করছে না টেক্সটে, কিন্তু টেক্সটে যেভাবে ইনফরমেশনটাকে আপনাকে সাজানো আছে সেখান থেকে আপনি ইনফার করতে পারেন যে এই মানে ইন্টারপার্সোনাল স্কিল উইকেন্ড হয়ে যাবে, এই এই ইমপ্লিকেশনটা টেক্সটে আছে। সো এই জায়গাটা খুবই ক্রুশিয়াল কেন, কারণ এইখানে ইনফারেন্স বেসড অ্যান্সার কোনটা আর কোনটাকে আপনি ট্রু ফলস নট গিভেন এন্ড নট গিভেন জাজ করবেন, এই জাজমেন্টটা করতে পারাটা খুবই ক্রিটিক্যাল একটা, কারণ কিছু জায়গায় আপনি মানে ইনফারেন্সটা কতটুকু করবেন, মানে আপনার ইনফরমেশনের বেসিস আপনি কতটুকু ইনফার করবেন এটারও কিন্তু একটা লিমিট আছে। অবশ্যই ইনফারেন্সটা এমন হতে হবে যাতে যেটা প্যাসেজে আপনাকে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের মধ্যে এই ইনফারেন্সটা বা এই সাজেশনটা কিন্তু থাকতে হবে। দেখেন প্যাসেজে কিন্তু এটা মেনশন করা আছে যে এইটা নিয়ে কিছু চিন্তা ভাবনা বা কিছু কনসার্ন থাকতে পারে, সেটার ইনফারেন্সে আপনি উত্তরটা দিলেন যে ইট মে রিডিউস ইন্টারপার্সোনাল স্কিলস। কিন্তু এই ইনফারেন্স বেসড প্রশ্নের উত্তর কিন্তু এটাকে আপনি ট্রু ফলস নট গিভেনের সাথে কনফিউজ করলে আপনার কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। আমি জানি এটা খুব কনফিউজিং শোনাচ্ছে, কিন্তু এই জায়গাটায় আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়া এই জায়গাটা, যাতে আপনারা যখন নিজেরা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তখন এটার ব্যাপারে আপনারা একটু কেয়ারফুল থাকতে পারেন। আর অবশ্যই আমাদের যে কোর্স আছে সেখানে আপনারা বিভিন্ন প্র্যাকটিস মডিউলস যে পাবেন, আপনারা প্র্যাকটিস করলে এই যে মানে এই স্কিলটা আপনারা ভালো মতোই ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, এবার চলে আসি রাইটিং মডিউলের কিছু টিপস নিয়ে। সেটা হচ্ছে আপু খুব ডিটেইলে স্ট্রাকচার গুলো বলেছেন, তো আমি এখানে আসলে বেশি সময় দিব না। টাস্ক ওয়ানের যে স্ট্রাকচারটা আছে সেটাকে আপনি কি করবেন, আমার একটা মানে টেন্ডেন্সি আমি দেখেছি যে অনেকে টাস্ক ওয়ানটাকে এস এর মতো করেই লিখে ফেলেন, কিন্তু টাস্ক ওয়ান আপু যেরকম দেখালেন কোনো একটা পাই চার্ট বা একটা ধরনের গ্রাফকে ইন্টারপ্রিটেশন করতে হবে। হ্যাঁ, সো এটার বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আপনি একটা ইন্ট্রোডাকশন দিবেন, কি যে ফিচারটা সেটা প্রথম প্যারাগ্রাফেই বলবেন, যে মেইন একটা যে পয়েন্টটা, মেইন কোন পয়েন্টটা গ্রাফের সেটা আপনি প্রথম প্যারাগ্রাফে বলবেন। তারপরে যে এরপরে সাবসিকুয়েন্টলি আরো কিছু একটাই মানে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস থাকবে, কি মানে গ্রাফটা থেকে আপনি কিছু ইনফরমেশন পাচ্ছেন, কিছু কি ট্রেন্ডস দেখতে পাচ্ছেন, সেই ট্রেন্ডস গুলো পরবর্তী প্যারাগ্রাফে আপনি সামারাইজ করবেন। এরপরে আপনি ডিটেলস যাবেন, আইডিয়ালি 3টা প্যারাগ্রাফের মধ্যেই কনক্লুড করতে হয়, এবং মানে টাস্ক ওয়ানের স্ট্রাকচারে এটা যেহেতু এসে না, এটার ব্যাপারে আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। শেষে কোনো ইন কনক্লুশন লেখার দরকার টাস্ক ওয়ানে দরকার হয় না, এটা টাস্ক টুতে দরকার হয়। হ্যাঁ, সো এইটার ব্যাপারে আমাদের একটু ডিস্টিংশনটা বুঝতে হবে যে রাইটিং এর যে দুটো টাস্ক, প্রথম টাস্কটা অ্যানালিটিক্যাল রাইটিং এবং দ্বিতীয় টাস্কটা হচ্ছে এটা এসে রাইটিং। আচ্ছা, এরপরের যে টিপটা, এটা প্রবাবলি রাইটিং মডিউলের সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ, সেটা হচ্ছে ইউজ আ মিক্সচার অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস ফর ফ্লুয়েন্সি। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার কি, এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, দক্ষতা কিভাবে গ্রো করবেন, এটা আপনি আমাদের কোর্সের আউটলাইনে ডিটেইলড ভিডিও আছে এটা নিয়ে, তো সেখান থেকে আপনারা জেনে যাবেন। আমি যেহেতু জাস্ট টিপস নিয়ে আলোচনা করছি, আমি এখন কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে যাচ্ছি না, বাট বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে ইউজ করতে হবে ফর দ্য রাইটিং মডিউল। অ্যাভয়েড মেমোরাইজড ফ্রেজেস, এক্সামিনার স্পট দেম ইনস্ট্যান্টলি। সো যে কোনো ধরনের, আমরা যেমন স্কুলে থাকতে হতো না, আমরা রচনা মুখস্থ করে যেতাম, আসলে এটা করার চেষ্টা করবেন কম। যে কোনো ধরনের মেমোরাইজড ফ্রেজ যদি আপনি ইউজ করেন তাহলে এটা এক্সামিনাররা খুব সহজেই ধরে ফেলতে পারবে এবং ওখানে অ্যাকচুয়ালি আপনার মার্ক কমে যেতে পারে। সো আপনার ফোকাসটা হওয়া উচিত আপনার ওভারঅল যাতে রাইটিং এর স্কিলটা ডেভেলপ করে, যাতে আপনাকে যে কোনো কিছু নিয়ে লিখতে দিলে আপনি কোনো একটা ভাবে আপনার লজিকটা ব্যবহার করে কিছু না কিছু লিখতে পারছেন। হ্যাঁ,
মেমোরাইজ ফ্রেজটা আসলে আপনার লেখাটাকেও স্লো করে দিবে, আপনার চিন্তার বিকাশটা ওভাবে হবে না, সো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, লাস্টটা হচ্ছে রাইটিং মডিউলে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে টাস্ক 1 এবং টাস্ক 2 এর যে ওয়েটেজটা, টাস্ক 1 এর মার্কসের যে ওয়েট, টাস্ক 2 এর মার্কসের ওয়েট তার ঠিক দ্বিগুণ। সো আপনার 1 ঘন্টা সময় পাবেন রাইটিং মডিউলে, এর মধ্যে ম্যাক্সিমাম 20 মিনিট টাস্ক 1 এ দিবেন এবং টাস্ক 2 তে 40 মিনিটের মতো সময় যাতে আপনি পান। আমি চেষ্টা করি অ্যাকচুয়ালি টাস্ক 1টা মানে 18 মিনিট 17-18 মিনিটের মধ্যে র্যাপ করে ফেলতে, যাতে আমি টাস্ক 2টাও টাইমলি শেষ করে শেষে জাস্ট একটা কুইক 2 থেকে 3 মিনিটের 2টা টাস্কের উপরে একটা স্পেলিং চেক দিতে পারি আর একটা সেন্টেন্স স্ট্রাকচার চেক দিতে পারি। অনেক সময় আমরা লেখার সময় কিছু না কিছু ভুল করে ফেলি, সো এটা যাতে আমার লাস্টে ধরা পড়ে। মুভিং অন টু দ্য স্পিকিং মডিউল। স্পিকিং মডিউলের 4টা টিপের মধ্যে প্রথমে হচ্ছে ডিসকোর্স মার্কার, যেটাকে আমরা বলি, যে ধরেন ওয়েল, টু বি অনেস্ট, বা ধরেন আই থিঙ্ক, এই ধরনের কিছু ফ্রেজ বা ডিসকোর্স মার্কার সম্পর্কে আপনারা একটু মানে জেনে গেলে বা একটা এই এই ধরনের শব্দগুলো ইউজ করলে বা ফ্রেজগুলো ইউজ করলে কি হয়, আমাদের কনভারসেশনটা বা আমাদের স্পিচটা একটু ন্যাচারাল শোনায়। সেকেন্ড টিপটা হচ্ছে আপনার অ্যান্সার এক্সটেনশন। হ্যাঁ, অ্যান্সার এক্সটেনশনের কনসেপ্টটা হচ্ছে স্পিকিং এ খুব ইম্পর্টেন্ট। আপনার যে কোনো ধরনের, আপনাকে প্রথমে কিন্তু সিম্পল কিছু প্রশ্ন দিয়ে শুরু করবে, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স রিলেটেড, আপনার কি ভালো লাগে, হ্যাঁ, আপনি কোথায় থাকেন, বই পড়েন কিনা, সিনেমা দেখেন কিনা, এই ধরনের কিছু পার্সোনাল প্রশ্ন দিয়েই শুরু হয়। সো এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো, এই অ্যান্সার এক্সটেন্ড করতে শিখতে হবে। ধরেন আমাকে প্রশ্ন করা হলো, ডু ইউ ওয়াচ মুভিজ, আমি যদি জাস্ট অ্যান্সার দিই ইয়েস আই ওয়াচ মুভিজ, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা খুব একটা এঙ্গেজিং হলো না। সো আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে সিম্পল অ্যান্সারটাকে এক্সটেন্ড করার কেপাবিলিটিটা গ্রো করতে হবে। তখন আপনি ধরেন এক ধরনের উত্তর হতে পারে, ইয়েস আই লাভ ওয়াচিং মুভিজ ইন মাই লিজার টাইম, আই থিঙ্ক দে হেল্প মি রিল্যাক্স আফটার আই হ্যাভ হ্যাড আ রিয়েলি টাফ ডে, অ্যান্ড আই লাইক ওয়াচিং মুভিজ অফ ডিফারেন্ট জনরাস টু কিপ মাই ব্রেন এঙ্গেজড অ্যান্ড এন্টারটেইনড। সো দেখেন, আমি অফ দ্য টপ অফ মাই হেড বা আমি মানে অন দ্য স্পট কিছু টপিক কি করলাম, যে হ্যাঁ আমার মুভি দেখতে ভালো লাগে, আমার মনে হয় এটা খুব ক্লান্ত দিনের পরে আমি এটা সিনেমা দেখলে আমার বেশ রিল্যাক্স লাগে। সো এইভাবে কথার পিঠে কথা বলার যে একটা কেপাবিলিটি বা অ্যান্সারটাকে এক্সটেন্ড করার কেপাবিলিটি, এটা ইনক্রিজ করার একটা স্কিল আমাদের তৈরি করতে হবে। Practice thinking in English to reduce hesitation. Translating from your native language slows you down. Train your brain টু রেসপন্ড ইন ইংলিশ। এখানে আমি আপনাদেরকে একটা মজার গল্প বলতে চাই। আমি এই টিপটা স্পিকিং এ সবসময় দিই, যে এই যে ইংলিশে চিন্তা করা একটা একটা কঠিন জিনিস নিয়ে আমি হয়তো আমার একটা ওপিনিয়ন আছে, হ্যাঁ, তো এই ওপিনিয়নটা আপনি ইংলিশে এখন থেকেই প্র্যাকটিস করেন। আপনি হয়তো 3 মাস পরে পরীক্ষা দিবেন। এই প্র্যাকটিসটা আমি রেকমেন্ড করি যত আগে সম্ভব তত আগে করার। আপনি একটা কঠিন টপিক নিয়ে কঠিন টপিকও হওয়া লাগবে না, খুব সাধারণ একটা টপিক নিয়ে চিন্তা করছেন, এটাই আপনি ইংলিশে ভাবার চেষ্টা করেন। কারণ আপনি যদি পরীক্ষার দিন অন দ্য স্পট ব্রেইনে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি আপনার কথা হয়তো বা থেমে যাবে, আপনার পেসটা স্লো হয়ে যাবে এবং আপনি হয়তো বা অন দ্য স্পট নার্ভাস হয়ে যাবেন। এখানে আমি একটা মজার গল্প শেয়ার করবো। আপনাদের যদি মনে হয় এটা আমি শুধু আপনাদেরকেই বলছি, তা না। আমি যে অফিসে কাজ করি, আমার বেশ কিছু কলিগ আছেন, আমার কলিগরা সবাই রিসার্চে কাজ করেন, হ্যাঁ, তো আমার কলিগরা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিবেন। তো ওনারা আমাকে স্বাভাবিকভাবেই বলছেন যে আমি যাতে তাদেরকে হেল্প করি। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, আমি যেমন বলেছি যে আপনারা যারা হয়তোবা অনেকে অফিস গোয়ার্স আছেন, অফিসে অনেক সময় হয় না যে হ্যাঁ মানে একটা চায়ের ব্রেক, সিঙ্গারার ব্রেক, বা আমরা উঠে একটু কলিগরা মিলে গল্প করলাম, আড্ডা মারলাম বা গসিপ করলাম, হ্যাঁ। তো আমরা যখন এই ধরনের আলোচনা করি, আমি এই গত সপ্তাহে জিনিসটা ইন্ট্রোডিউস করেছি, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমরা যখন এরকম গল্প করছি বা গসিপ করছি, আল্লাহ জানো অফিসে ওর কি হয়েছে, আল্লাহ জানো পলিটিক্সে এটা কি হয়েছে, দেশের এই কি অবস্থা, তো এটা নিয়ে খুব প্যাশনেটলি এক একজন যখন কথা বলতে থাকে, তো আমি এটা রুল ইন্ট্রোডিউস করেছি আমাদের ফ্লোরে যে এখন থেকে আমরা এই গসিপ গুলো সব ইংলিশে করবো। সো দ্যাট কি হচ্ছে, মানে ওনারা সবাই হচ্ছে 3-4 মাস পরে আইএলটিএস দিবেন। তো আমি ওনাদেরকে বললাম যে এইটা একটা স্কিল যেটা ওভারনাইট ডেভেলপ করা আমার মনে হয় খুবই ডিফিকাল্ট। তো আমরা কি করব, যখন আপনি সিম্পল থট থেকে সিম্পল কনভারসেশন যখন আপনি ইংলিশে বলা শুরু করবেন, তখন কিন্তু আপনার এই মুখের জড়তাটা, কথা বলার জড়তাটা কেটে উঠবে।
সো এটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা টিপ, সো এটা প্লিজ করবেন। এরপর লাস্ট টিপটা হচ্ছে রেকর্ড এন্ড অ্যানালাইজ ইউর ওন স্পিচ ফর ইমপ্রুভমেন্ট। যদি আপনার আশেপাশে এরকম অনেক মানুষ না থাকে যাদের সাথে আপনি কথা বলতে পারছেন, তাহলে নিজের কথাটা নিজেই রেকর্ড করে আপনি অ্যানালাইজ করতে পারেন। আপনি একটু আইডেন্টিফাই করতে পারেন যে কোন কোন ধরনের শব্দে আপনি একটু হেজিটেট করছেন, যাতে আপনার ইনফ্লুয়েন্সিটা বাড়ে। ফাইনাল টিপস এন্ড প্র্যাকটিস স্ট্র্যাটেজিস হচ্ছে বিভিন্ন ইংলিশ অ্যাকসেন্টের সাথে নিজেকে ফ্যামিলিয়ারাইজ করা। এটা হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু অ্যাকসেন্ট কি স্পিকিং এ ইম্পর্টেন্ট? ন, আপনার কি অ্যাকসেন্ট সেটা ইম্পর্টেন্ট না, বা আপনার ফ্লুয়েন্সিটা ইম্পর্টেন্ট, আপনার প্রোনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনি সেটা ব্রিটিশ ইংলিশে করলেন নাকি ইউরোপিয়ান ইংলিশে করলেন, নো ওয়ান রিলি কেয়ারস। হ্যাঁ, কিন্তু লিসেনিং মডিউলে আপনাকে যে অডিওগুলো শোনাবে সেখানে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট থাকতে পারে। সো ফর দ্যাট পারপাস ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনি বিভিন্ন ধরনের অ্যাকসেন্টের সাথে একটু পরিচিতি থাকলে তাহলে কথাগুলো ধরতে আপনার জন্য সুবিধা হবে। এটা কিভাবে ফ্যামিলিয়ারাইজ করতে পারেন? সেটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের পডকাস্ট শুনতে পারেন। হ্যাঁ, ব্রিটিশ কিছু পডকাস্ট শুনতে পারেন, ইউরোপিয়ান কিছু ক্রিয়েটার পডকাস্ট শুনতে পারেন। তাহলে আপনি এই ধরনের কিছু এডুকেশনাল কন্টেন্ট শুনলে আপনি নিজেকে ফ্যামিলিয়ারাইজ করতে পারবেন। প্র্যাকটিস আন্ডার টাইম কন্ডিশনস টু সিমুলেট এক্সাম প্রেশার। এক্সামের প্রেশার বা টাইম ম্যানেজমেন্টটা আমার কাছে মনে হয় বরাবরই খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। সো সেটা আপনি একটু প্র্যাকটিস করবেন। মিস্টেক গুলাকে একটু রিভিউ করবেন অ্যান্ড স্টে কাম এন্ড কনফিডেন্ট। আমি শেষ করে দিব জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে, সেটা হচ্ছে এই যে রিভিউ মিস্টেক্স এর কথাটা বললাম, এটা খুব জেনারেল একটা টিপ মনে হলো, আমি কিন্তু এটা 100% খুব ফলো করি। এবং এটার আমি এক্সাম্পল দেখো, আমি আমি যে আইএলটিএস দিয়েছি, ইনশাল্লাহ আমার প্ল্যান হচ্ছে সুন যারা গ্রাজুয়েট এই ধরনের পরীক্ষা নিয়ে জানেন, আমি একটু জিআরইও দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। সো এই যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কিভাবে আমার পড়াটাকে আমি স্ট্রাকচার করি। হ্যাঁ, সো আমি একটা এরর লগ বানিয়েছি, আহ, এবং আমি ডেট দিয়ে এখানে যে আমি কোন সোর্স থেকে লিঙ্কগুলো দিয়ে রাখছি, যে আমি এখানে প্র্যাকটিস করি, কি ধরনের প্রশ্ন ছিল, প্রশ্নটায় কি কাজ করেছে, আমি কি ভুল করেছি, এটার একটা এরর লগ আমি রাখি। এবং এরর লগটা দেখে তারপর আমি ভার্বালেরও কিছু এরর লগ রাখি, যে এই ধরনের বিয়েটা আমি ভুল করেছি, এইটা আমি কনফিউজ করেছি, এবং এই জিনিসটা আমি আবার রিভিউ করব কখন। হ্যাঁ, এইটা এইভাবে যদি আপনি গুছিয়ে একটু মানে নিজের ভুলটা কোন জায়গায় ছিল সেটা যদি আপনি রেকর্ড করে করে আগান, তাহলে আপনার ওই ভুলগুলো, কারণ তাহলে সেম টাইপের ভুল আপনি বারবার করবেন না। সো এটা একটা জিনিস। তারপরে আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাতে চাই, যেমন আমি এই যে একটা এখানে আমার ব্রাউজারে আমি একটা ওয়েবসাইট আর্টস অ্যান্ড লেটার্স ডেইলি, এটাকে আমি বুকমার্ক করে রেখেছি। এখানে মানে খুব ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনি বিভিন্ন আইডিয়াস, ক্রিটিসিজম, কালচার, এই ধরনের বেশ কিছু আর্টিকেল পাবেন। হ্যাঁ, এই ইন্টারেস্টিং আর্টিকেলগুলোকে আপনি বেসিক্যালি ট্রাই করে দেখতে পারেন। আমি মাঝে মাঝে যখন আমি একটু টাইম থাকে আমার হাতে, তখন আমি এই যে এসেজ অ্যান্ড ওপিনিয়ন্স, এটা কি হয় আপনার রিডিং এর যে হ্যাবিটটা, সেই হ্যাবিটটাকে ইনক্রিজ করতে হেল্প করে। সো এটা বিভিন্ন ধরনের আর্টিকেল থাকে, এবং এখানে ধরেন আমি কোনো একটা ওয়ার্ড, হ্যাঁ, ধরেন রিআপটেক, এই ওয়ার্ডটা আমি জানি না, তখন আমি কুইকলি এটা একটা নোট করে আমি দেখবো যে এই ওয়ার্ডটার আমি কিভাবে, এই ওয়ার্ডটার মিনিং কি। হ্যাঁ, ট্রান্সেন্স মানে কি আমি হয়তো বা জানি না, তখন আমি কুইকলি বুকমার্ক করে এই জিনিসটা দেখতে পারি। তো এইভাবে আমি আমার প্রিপারেশনটা পার্সোনালি আমি মেনটেন করি। সো এই জিনিসটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, যে এই টিপগুলো বিভিন্ন সময় খুব জেনারেল হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে, হ্যাঁ বই পড়া এটা তো খুব নর্মাল একটা জিনিস, কিন্তু আসলে দ্যাট ইজ মানে গেটিং ব্যাক টু দ্য বেসিক্স ইজ হাউ ইউ ইমপ্রুভ ইউর স্কিলস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। আমি এখন ফ্লোরটা ওপেন করে দিতে চাই ফর এনি কোয়েশ্চেন্স এনিওয়ান মাইট হ্যাভ। থ্যাংক ইউ সো মাচ রাইসরামা আপু। আজকে এখন আমাদের আসলে অনেক বেশি টাইম হয়ে গেছে, তো তা আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ ডাকবো, সীমান্ত ভাই, and he'll talk about more about this course. আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ ইস্তিয়াক ভাইয়াকে আসলে আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে? ভাইয়া Yes, কাইন্ডলি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। অ্যান্ড হচ্ছে রাইসা শাম্মা আপু, তানুভা হোসেন আপু এবং সঞ্জিদা বুশরা আপুকে ধন্যবাদ এত ইনফরমেটিভ ওয়েতে আসলে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য, মাস্টার ক্লাসটা এত সুন্দর ওয়েতে আসলে শেষ করার জন্য। আর প্রত্যেক লার্নারকে আসলে ধন্যবাদ, আপনাদের ব্যস্ততম সময় থেকে একটা সময় বের করে আসলে আপনারা এই মাস্টার ক্লাসে জয়েন করেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে যদি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ টেলিসেলস এক্সিকিউটিভ এবং ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে।
আপনারা অলরেডি মাস্টার ক্লাসে আমাদের কোর্সের সম্পর্কে ইন ডিটেলসে জেনেছেন, ইন ডেপথে প্রত্যেকটা ক্লাস এবং মডিউল নিয়ে আপনারা জেনেছেন, আপনারা কথা বলেছেন। সো কোর্স নিয়ে ইন ডিটেলসে বা ইন ডেপথে কিছুই আসলে আর বলার নাই তেমন কিছু। বাট আমি একটু যদি বলি কোর্সটা নিয়ে, যে আমাদের এই কোর্সটা কিন্তু আইএলস এর ফুল প্রিপারেশন নিয়ে একটি কোর্স, কমপ্লিট গাইডলাইন টুলস আইএলস প্রিপারেশনস। আইএলস এর প্রিপারেশনের জন্য কোন সেক্টরে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন টপিক কিভাবে পড়বেন, কোথা থেকে শুরু করবেন, কোন গাইডলাইন ফলো করবেন, সবকিছু নিয়ে কিন্তু স্ট্র্যাটেজিক প্রিপারেশন নিয়ে ডিসকাস হবে এই কোর্সে, ঠিক আছে? এছাড়াও আইএলস এর রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং এই 4 সেগমেন্ট নিয়ে কিন্তু সবকিছু নিয়ে একদম স্ট্র্যাটেজিক আলোচনা হবে আমাদের এই কোর্সে। এছাড়াও আইএলস এর আপনার এক্সামের টার্গেটেড যে স্কোরটা আছে ওটা অ্যাচিভ করার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে সেসব কিছু নিয়ে হ্যান্ডস অন জানবেন কিন্তু আমাদের এই কোর্স থেকে, ঠিক আছে? সো আপনাদের যারা আসলে আইএলস নিয়ে প্রিপারেশন নেওয়ার প্ল্যানটা আছে, আপনারা চাইলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারেন। আমাদের কোর্সটা যদিও শুরু হচ্ছে মে মাস থেকে, বাট রাইসা শাম্মাপু বলছিলেন উনি কিন্তু একটা পার্টে আছেন এখানে। আমাদের যেই প্রি রেকর্ডেড ভিডিওস গুলো আছে, প্রত্যেকটা প্রি রেকর্ডেড ভিডিওস কিন্তু আপনি নিজে থেকে আসলে করেছেন। সো এখানে আপনারা চাইলে প্রি রেকর্ডেড ভিডিওস গুলো দেখে এখন আপনারা প্রপার প্রিপারেশন স্টার্ট করতে পারেন। এন্ড মে মাস থেকে হচ্ছে আমাদের লাইভ ক্লাস স্টার্ট হবে। সো তখন আপনারা লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন। এখানে আপনি 70+ লাইভ প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, 32+ লাইভ ক্লাসেস পাচ্ছেন, এছাড়াও 10+ আসলে মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন, ডেইলি 2টো করে সাপোর্ট সেশন পাচ্ছেন আমাদের এই কোর্স থেকে। আপনি লাইভ ক্লাসে যেগুলো শিখতেছেন বা প্রি রেকর্ডেড ভিডিওস যেগুলো দেখতেছেন, ওগুলো দেখার পরে যদি কোথাও আপনার কোনো প্রবলেম ফেস করেন, ওই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আপনি আমাদের সাপোর্ট সেশনে জয়েন করে আপনি যে আপনার প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারছেন। তো এই সব কিছুই কিন্তু আপনি আমাদের এই কোর্স থেকে পাচ্ছেন। এন্ড আমাদের এই কোর্সের প্রাইসটা কিন্তু খুবই কম। একটা আইএলস প্রিপারেশন কোর্সের হিসাবে যদি আমি বলি, তো আমাদের কোর্স প্রাইসটা মাত্র 2500 টাকা। সেখানেও আপনারা একটা স্লাইডলি ডিসকাউন্ট পাচ্ছেন যারা আসলে আজকে মাস্টার ক্লাসে জয়েন করেছেন। তো যদি এনরোলমেন্ট প্রসেস নিয়ে বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে কোনো কিছু জানার থাকে, আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে, আমাকে নক করতে পারেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইভেন আপনি চাইলে কলও করতে পারেন। তো আশা করছি আপনারা আইএলস প্রিপারেশন কোর্সে যদি আসেন সেখানে কথা হবে আমাদের সাথে। এছাড়াও যদি কোর্সে আসেন সেখানে রাইসা শাম্মাপুর প্রি রেকর্ডেড ভিডিওস গুলো পাবেন, সঞ্জিতা বুশরা আপু এবং তানভীর হোসেন আপুর আসলে লাইভ ক্লাসেস পাবেন, এবং সঞ্জিতা বুশরা আপুকে আপনারা সাপোর্ট যে ক্লাসগুলো হবে সেই সাপোর্ট ক্লাসে আসলে সঞ্জিতা বুশরা আপুকে আপনারা পাচ্ছেন, ঠিক আছে? তো এই সবকিছু নিয়ে আমাদের এই কোর্সটা, আর হোপফুলি যদি কোর্সটা আপনি এনরোল করেন তো একটা কমপ্লিট গাইডলাইন পাচ্ছেন আইএলস প্রিপারেশনের, একবারে A to Z, যে প্রিপারেশন কোর্সে নেওয়া উচিত, স্ট্র্যাটেজিক এবং হ্যাকস গুলো আপনারা জানতে পারবেন, যেহেতু প্রত্যেক ইনস্ট্রাক্টর এখানে ওই সেক্টর থেকে আসলে আসছেন, ওনারা প্রত্যেক এক্সপিরিয়েন্সড। সো ওই এন্ড থেকে যদি বলে আপনার একটা প্রপার প্রিপারেশনটা এখানে পাচ্ছেন কোর্স থেকে। সো আশা করছি আপনার কোর্সে এখন এনরোল যদি করে ফেলেন, আপনার প্রি রেকর্ডেড ভিডিওস গুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন, ওখানে দেখে আসলে প্রিপারেশনটা স্টার্ট করতে পারছেন। এনরোলমেন্ট প্রসেস, ডিসকাউন্টস, অ্যামাউন্ট যদি কোনো কিছু জানার থাকে, আমি আমার নাম্বারটা শেয়ার করে দিব চ্যাট বক্সে, আমাকে নক করবেন। ধন্যবাদ সবাইকে। ইস্তেক ভাই, প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ সীমান্ত ভাই। আমাদের ছোট্ট একটা কোয়েশ্চেন ছিল, আর যদি রাইসা আপু আর সনিদা আপু আর তাসনু বাবু যে কেউ একজন অ্যান্সার দিতে পারতেন খুব ভালো হতো। সো আমি কোয়েশ্চেনটি হ্যাঁ পড়ি। হ্যাঁ, আমি আহ, দেখতে পাচ্ছি। জি থ্যাংক ইউ। যে একজন বলেছে, আপু ক্যান ইউ গো ব্যাক টু ইউর রিডিং স্লাইড? হ্যাঁ, শিওর ভাইয়া, আই ক্যান গো ব্যাক টু মাই রিডিং স্লাইড। যিনি প্রশ্ন করেছেন ওনাকে একটু যদি আনমিউট করতে দাও, বা হ্যাঁ, রিডিং স্লাইডের প্লিজ বলেন। চ্যাটে কি কিছু লেখা হচ্ছে? সরি, আমি হ্যাঁ। Assalamualaikum, Ahmad Reza Sami Bhaiya. You asked a question in the chat box. I'm giving you permission to unmute. Please unmute your mic and ask the question. Ahmad Reza Sami Bhaiya, we can't hear you yet. আমি আসলে প্রশ্নটা শুনতে পাচ্ছি না, তো আমি একটু ভাইয়া, যিনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটা আপনি চ্যাট বক্সে লিখতে পারেন। আমি আরেকটা প্রশ্ন পেয়েছি, আমি সেটার উত্তরে তাহলে একটু চলে যাব। একজন প্রশ্ন করেছেন, আপু কিভাবে আমি মানে রাইটিং বাদে বাকিগুলো মডিউল। আমি ফার্স্টে একটা জিনিস বলতে চাই ভাইয়া, যে আপনি যদি রাইটিং মডিউলটা আসলে আর্গুয়েবলি ওয়ান অফ দ্য টাফেস্ট মডিউলস, হ্যাঁ।
স্ট্রাকচারটা বোঝা বা রাইটিং স্কিলটা, আপনার রাইটিং স্কিল ন্যাচারালি ভালো হয়ে থাকতে পারে, সেটা যদি হয়ে থাকে তাহলে কুডোস, বাট আমি রেকমেন্ড করবো আপনি রাইটিংটাও প্র্যাকটিস করেন। রাইটিং এ মানে যারা জানেন না, রাইটিং এ স্কোর তোলা কিন্তু সবচেয়ে টাফ। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি যে লিসেনিং, রিডিং এন্ড স্পিকিং এর আমি বেশ কিছু টিপস আমি ইয়ে করেছি। আই উড স্ট্রংলি রেকমেন্ড, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট আই উড স্ট্রংলি রেকমেন্ড আপনি যদি একটা মানে যে কোনো একটা ধরনের রিসোর্সে আপনি যদি মানে যদি আপনার কেপাবিলিটি থাকে, তাহলে আপনি একটু একটা রিসোর্স ফলো করলে বা একটা গাইডলাইন ফলো করলে আপনার মনে হয় প্রিপারেশনটা, যেহেতু আপনার মোর দেন ওয়ান মডিউলে একটু উইকনেস আছে, তাহলে এক ধরনের একটা রিসোর্স গাইডলাইন আপনি ফলো করলে আপনার জন্য সুবিধা হবে। সেটা যে কোনো ধরনের রিসোর্স গাইডলাইন হতে পারে। আপনি যদি ইন্টারেস্টেড হন, যেহেতু আমরা একটা ডিসকাউন্ট কোডও শেয়ার করছি ফ্রম টুডেজ মাস্টার ক্লাস, আপনি আমাদের কোর্সটায় একটা কন্টিনিউয়াস একটা সাপোর্ট পাবেন। সেই সাপোর্টটা আপনি নেওয়ার চেষ্টা করতে পারেন। লিসেনিং, রিডিং এন্ড স্পিকিং এর ক্ষেত্রে, লিসেনিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইএলটিএস এর লিসেনিং টেস্ট গুলো অনলাইনে অ্যাভেলেবল থাকে। সেই টেস্টগুলো আপনি দিয়ে নিজের স্কিলটা একটু মানে আপনি যেহেতু নিজে নিজে প্রিপারেশন নেওয়ার কথা বলছেন, তাহলে সেটা করার চেষ্টা করতে পারেন। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, অনলাইনে যেগুলো ফ্রিতে অ্যাভেলেবল সেগুলো খুব লিমিটেড কয়েকটা টেস্ট। হ্যাঁ, ওগুলো কয়েকটা প্র্যাকটিসের পরে আপনি দেখবেন যে হয়তো নতুন খুব একটা টেস্ট আপনি পাচ্ছেন না। যে কারণে আমি বলছি যে যেহেতু আপনি মানে একটা ফুল গাইডলাইন আপনি ফলো করেন। আর রিডিং এর আপনার রিডিং স্কিলটা ভালো করতে হবে। স্পিকিং এ আপনি ইদার এমন একটা এনভায়রনমেন্টে, আই হোপ ইউ আর, যেখানে আপনি অন্যান্য লাইক মাইন্ডেড মানুষের সাথে আপনি কথা ইংলিশে বলে আপনি আপনার স্কিলটা ইনক্রিজ করতে পারবেন, যেভাবে আমি আমার কলিগদের হেল্প করছি। অর আপনি কোনো একটা টপিক নিয়ে নিজে কথা বলার চেষ্টা করে সেটাকে রেকর্ড করে আপনার, আমি জানি অনেক সময় নিজের কথা শোনাটা আমি যখন আমার ক্লাসগুলো নেই, পরে আমার নিজেরই শুনতে আমার নিজের খুব বিরক্ত লাগে। কিন্তু এটা আপনি যদি এটা একটু বাইপাস করে আসলে নিজের কনভারসেশনটা, রেকর্ডেড কনভারসেশনটা শুনে আপনি একটু দেখার চেষ্টা করেন আপনি কোন জায়গাটা ফ্লুয়েন্সিতে আটকাচ্ছেন, বা 1 মিনিট আপনাকে টানা কথা বলতে দিলে আপনি কথা বলতে পারছেন কিনা। হ্যাঁ, সেটা সেটা আপনি একটু আম, ও আচ্ছা, হ্যাঁ, ইউ জাস্ট ওয়ান্ট টু টেক আ স্ক্রিনশট। হ্যাঁ, সরি, হ্যাঁ, হিয়ার ইউ গো ভাই। হ্যাঁ, সামি ভাই, হ্যাঁ, রেজা সামি ভাই। আচ্ছা, সো এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আই হোপ ইন শর্ট, আসলে আইএলটিএস এর প্রিপারেশনটা বেশ এক্সটেন্সিভ ভাইয়া। হ্যাঁ, সো দের ইজ নো টিপ আই ক্যান সামারাইজ ইন 1 মিনিট টু হেল্প ইউ ইমপ্রুভ ইউর প্রিপারেশন ওভার টাইম। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে কত দিন ধরে, ইন হাউ মেনি ডেজ। আচ্ছা, এটার প্রশ্নের উত্তর হচ্ছে আইএলটিএস এর এক্সামটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি রেজিস্টার করতে পারবেন টেস্ট সেন্টারের সাথে। টেস্ট সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো আপনি যদি পেপার বেসড আইএলটিএস পরীক্ষা দেন, তাহলে একটা চান্স হতে পারে যে আপনি যেই দিন আপনার স্পিকিং মডিউলটা হবে, সেটা হয়তো বা ডিফারেন্ট একটা দিনে হতে পারে, আদার দেন রিডিং, রাইটিং এন্ড লিসনিং। বাট কম্পিউটার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে সবগুলো মডিউলই একই দিনে পড়বে। যদিও মানে স্পিকিং মডিউলটা কি, স্পিকিংটা আপনি একজন এক্সামিনারের সাথে কথা বলছেন, রাইট? একটা 20 মিনিটের মতো স্লট দেওয়া থাকে। তো ওই স্লটটা আপনার একসাথেই বুক করতে হবে, অনেকগুলো কম্বিনেশন দেওয়া থাকে। আমার যেমন পরীক্ষার সময় যেটা ছিল, স্পিকিং মডিউলটা আমার আগে হয়ে গেছিল, অনেকের আগে পরে, অনেকের পরে পরে। ধরেন আপনার টেস্টের টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা, আপনার স্পিকিং এর টাইম পড়লো সকাল 8টায়। এরকম আগেও হতে পারে, পরেও পড়তে পারে। হ্যাঁ, এটা আপনি যখন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন দেখবেন ওখানে বিভিন্ন ধরনের অপশনস আউটলাইন করা আছে। আপনার যে টাইমিংটা আপনার জন্য কাজ করে, সেই টাইমিংটায় আপনি পরীক্ষা দিবেন। সো জেনারেলি সামারি হচ্ছে, কম্পিউটার বেসড আইএলটিএস দিলে আপনার একদিনের মধ্যেই পুরো পরীক্ষাটা সম্পূর্ণ হয়ে যাবে। পেপার বেসড আইএলটিএস দিলে হতে পারে যে আপনার লিসেনিং টেস্টটা একটা সেপারেট দিনে তারা শিডিউল দিচ্ছে। হ্যাঁ, সো দ্যাটস হোয়াট আই নো। I hope that answers your questions, Bhaiya. Thank you so much. আর যেহেতু আর কোনো প্রশ্ন দেখছি না, I'll stop right here. Thank you so much. Thank you so much, Apura. That brings us to the end of this IELTS Masterclass. We hope you found this session insightful. আমি আশা করি যে আপনারা অবশ্যই এই সেশনটার পর আপনারা নিজেকে খুবই কনফিডেন্ট মনে করবেন IELTS এর প্রিপারেশনের জন্য। এন্ড আমাদের যে কোর্সটি আছে সেটা আসলে 25,000 এর মধ্যে একটা খুবই বড় গ্র্যাব। A big thank you to our experts, Raisa Shamma Apu, Tasnuba Hussein Apu, and Salinda Islam Bushra Apu, for sharing their expertise with us today. And of course, a huge round of applause to all you all who এতদিন ধরে, এতক্ষণ ধরে, আমাদের এত রাত ধরে পার্টিসিপেশন যারা ছিল, তাদের জন্য আমি আসলেই অনেক বড় একটা ক্ল্যাপ। সো অ্যাজ উই নো, আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, সো উইল রাপ দি সেশন নাও।
And if you still have any queries, আমাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে সবসময় নক দিয়ে আমাদেরকে পাবেন। And for those who have missed any part of the session or want to rewatch, you can get the recording of the masterclass by filling up the form shared in the message section. So thank you once again, everyone. Wishing all of you best in your IELTS journey. Have a great day ahead.